আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হয়ে গেছে হ্যাঁ মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের উপর নাকি অ্যাডমিশন পেপার নিতেছো? ভালো লাগবে। আচ্ছা, লাস্ট আমরা কয়টা ব্যালেন্স শিখছি দেখো তো? 6টা। 6টা। বাসায় করছো? ইয়েস স্যার। তানবীর, তুমি তো করবা কিন্তু অন্যরা তো করে না, এটাই তো সমস্যা। আচ্ছা, এটা দেখো। কি ইয়াসিন ভাইকে থাকবে? আমি মনে হয় না ফোন করব, শিওর না আমি। কে বল? ফোন দিল কেন? আরে মিথ্যে কথা। আসবে। এই কত হচ্ছে কেন? 18। মামা মাইকটা অফ কর। এই আনাস ছেলেটা আছো? আনাস, স্যার আজকে লেকচার 59 হওয়ার কথা না? তুমি ক্লাস করো রেগুলার? স্যার 59ই তো হওয়ার কথা। জি স্যার 59। আচ্ছা, তুমি দেখো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা, একটু আগে সেটা দেখো তো। সাউন্ড ইয়েস স্যার, সাউন্ড ক্লিয়ার। ক্লিয়ার আছে। ঠিক আছে। সাউন্ড পুরাই ক্লিয়ার। তানবীর যদি বলে তাহলে সবকিছু ঠিক আছে। আচ্ছা, এটা দেখো, আমরা তোমার পরেরটা হবে, আমার ব্যালেন্স কয়টা হয়েছে? আমাদের 6টা। 7 নম্বর ব্যালেন্স হবে, এই তো? জি স্যার। এটা হচ্ছে KMnO4, এটা প্লাস, এটা হাইড্রোজেন সালফাইড H2S, আর এটা আছে মনে করো সালফিক। আমি 7 নম্বর ব্যালেন্সটা দেখাবো, 8 নম্বর ব্যালেন্সটা একই রকম, তুমি বাসায় বসে করবে। এটা হচ্ছে 8 নম্বরেরটা, তুমি বাসায় বসে করতে হবে, তাহলে এত ব্যালেন্স দেখে পারা যাবে না। তুমি দেখো KMnO4 আমাদের এই বিক্রিয়ায় কি জানো? H2SO4 বিক্রিয়ার মাধ্যম হিসেবে কি করে কাজ করে। হাইড্রোজেন সালফাইড, এটাকে আমরা কি বলি? এটা যদি জারক হয়, এটা যদি মাধ্যম হয়, তাহলে এটা অবশ্যই তোমার কি বিজারক হিসেবে কি করবে বলতো? কাজ করবে। এখন তুমি একটু দেখো, আমরা এই বিক্রিয়ায় প্রথমে দর্শক আয়ন বাদ দিয়ে বিক্রিয়াটাকে জারক আর বিজারক আকারে বিক্রিয়াটাকে আমরা কি করব? উপস্থাপন করব। কারণ এটা দেখো, এখানে এখানে জারক, আমি যদি জারককে কনসিডার করি, তাহলে এখানে দর্শক আয়নটাকে তোমার পটাশিয়াম আয়ন, পটাশিয়াম আয়নটাকে যদি বাদ দিই তাহলে এটা হবে কি MnO4। পটাশিয়াম যদি বাদ দিই, পটাশিয়াম যাওয়ার সময় একটা ধনাত্মক নিয়ে যায়, তাহলে এটার ঘাড়ের উপর একটা ঋণাত্মক কি করবে? এখানে রেখে যাবে। তুমি দেখো এখানে আমরা লিখলাম কাকে? দর্শক আয়ন। হ্যাঁ, আচ্ছা, আপনার সাথে আমি একটু বিজি আছি, তো আপনাকে আমি 9টা থেকে ফোন দিচ্ছি। একটু দেখো, এখানে দর্শক আয়নটা হচ্ছে কি তোমার K+, এটা দর্শক আয়নটা হচ্ছে কি তোমার K+।
আমি যদি এটার ক্ষেত্রে যদি কনসিডার করি, বিজারকের ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি, তাহলে এটা আছে কি হাইড্রোজেন সালফাইড। এখানে 10 আয়নটাকে হাইড্রোজেন আয়নটাকে আমরা যদি বাদ দিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি এস। তুমি দেখো এখানে কয়টা, তোমার একটা হাইড্রোজেন একটা ধনাত্মক চার্জকে ক্যারি করে, একটা প্লাস নিয়ে যায়, তাহলে দুটো হাইড্রোজেন কয়টা প্লাস নিয়ে যাবে? দুটো। দুটো যদি ধনাত্মক নিয়ে যায়, ওর ঘাড়ের উপর কি করবে? দুটো ঋণাত্মক এখানে রেখে দেবে। তাহলে এখানে কি হবে? এইচ প্লাস, এই তোমার এইচ প্লাস। আর দেখতে হবে কি তোমার এখানে তোমার অ্যাসিডের অ্যানায়নটা আমরা লিখছি কিনা। অ্যাসিডের অ্যানায়নটা হিসেবে কে আছে? সালফেট। এখানে আমরা সালফেটকে লিখি, তাহলে এখানে আমরা লিখবো কাকে? এই তোমার সালফেট। এটা তাহলে আমরা বিজারকের জন্য একটা বিক্রিয়া লিখবো, সেটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। তাহলে বিক্রিয়াটাকে আমরা যদি লিখি, এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। এটার জন্য যদি আমরা বিক্রিয়াটা লিখি তাহলে আমরা কি লিখতে পারি? দেখো S2 মাইনাস, তাহলে এটার চেঞ্জ ফর্ম আসলে আমরা কি লিখতে পারি? দেখো এটার চেঞ্জ ফর্মে কি আমরা কি লিখতে পারি? সালফাইড আয়নের চেঞ্জ ফর্ম কি বলতো? স্যার সালফার হবে শুধু। আমরা সব সময় বলছি, আমরা যখনই কোন একটা মৌল এখানে চেঞ্জ ফর্মে লিখবো, প্রথমে দেখবে এটা ব্যালেন্স আছে কিনা। এখানে সালফার আছে কয়টা? একটা। এদিকে তাকাতে হবে, পাওয়ারের দিকে তাকানো যাবে না। এখানে আছে একটা, এখানে আছে একটা, সালফার ব্যালেন্স। সালফার যদি ব্যালেন্স হয় তারপর দেখতে হবে অক্সিজেন হাইড্রোজেন আছে কিনা। এখানে অক্সিজেন হাইড্রোজেন কেউ নাই। সো এখানে এখন ব্যালেন্স করতে হবে কি? চার সংখ্যা। চার সংখ্যাটা আমরা ব্যালেন্স করব কিভাবে? ইলেকট্রনটা যোগ করে। তুমি দেখো এটার চার সংখ্যা কত? তোমার 2। এখানে কি -2, আর এটার চার সংখ্যা কত? 0। তাহলে তোমার কি হবে? এই -2 এবং 0 ডিফারেন্স কত হবে? 2। তাহলে এখানে ইলেকট্রন যোগ করতে হবে কয়টা? 2টা। আমরা কোন পাশে ইলেকট্রন যোগ করব? যে পাশে তোমার কি হবে? চার সংখ্যা বেশি থাকবে। এখানে কি চার সংখ্যা বেশি? 0, -2 এর চেয়ে 0 বেশি। এই কারণে এখানে আমরা কি করব? দুটো ইলেকট্রন আমরা এখানে যোগ করব। এটাকে আমরা ধরে নিলাম কত? 1। এখানে তুমি -2 ও লিখতে পারো। এই কথাগুলো তোমাকে বলে আসছে। তুমি দেখো জারকের জন্য আমরা একটা বিক্রিয়া লিখবো, যেটাকে আমরা বলি বিজারণ অর্ধবিক্রিয়া। এটাকে আমরা বলি বিজারণ কি তোমার? অর্ধবিক্রিয়া। তুমি দেখো এটা হচ্ছে MnO4 মাইনাস। তাহলে এটা যদি MnO4 যদি মাইনাস হয়, তাহলে তার চেঞ্জ ফর্মে গিয়ে আমরা কোনটা লিখবো? Mn2 প্লাস। এই কথাগুলো অনেকবার তোমাকে বলে আসছে। এটা চেঞ্জ ফর্মে এটা আমরা লিখবো। তুমি দেখো আমরা চেঞ্জ ফর্মে যেটাই লিখি না কেন সেটা ব্যালেন্স আছে কিনা দেখবো। এটা ম্যাঙ্গানিজ, এটাও ম্যাঙ্গানিজ, এখানে একটা আছে, এখানেও একটা আছে, বাট এখানে অক্সিজেন ব্যালেন্স নেই। অক্সিজেন ব্যালেন্সটা আমরা কিভাবে করব? পানি যোগ করে। এখানে কয়টা অক্সিজেন আছে? 4টা। তাহলে অপোজিট পাশে আমরা কি করব? 4 অণু পানি আমরা যোগ করব। এখানেও 4টা হয়ে গেছে। পানি যোগ করতে গিয়ে আমরা হাইড্রোজেন আয়ন লিখে দিয়েছি। এখন আমরা হাইড্রোজেনকে ব্যালেন্স করব। হাইড্রোজেনকে ব্যালেন্স করব কিভাবে? হাইড্রোজেন আয়ন যোগ করে। এখানে কয়টা হাইড্রোজেন আয়ন আছে? 4 দুগুণে 8। তাহলে তার অপোজিট পাশে আমরা কি করব? 8টা হাইড্রোজেন আয়ন এখানে আমরা কি করব? তাহলে এটার চার সংখ্যা সবকিছু মৌল ব্যালেন্স, অক্সিজেন ব্যালেন্স, হাইড্রোজেন ব্যালেন্স, এখন চার সংখ্যা আমরা ব্যালেন্স করব। চার সংখ্যা, এটার চার সংখ্যা কত ভাই? -1, একটার জন্য +1, আটটার জন্য কত হবে? +8 আর -1 কে আমরা কি বলবো? প্লাস। এটার ক্ষেত্রে আমরা চার সংখ্যা কত বলবো? +2। তাহলে 7 এবং 2 এর যে ডিফারেন্সটা সেটাকে আমরা কত বলি? 5। আমরা কয়টা ইলেকট্রন যোগ করব? 5টা। এই বাম পাশে চার সংখ্যা বেশি, এই কারণে বাম পাশে আমরা কি করব? 5টা ইলেকট্রন আমরা যোগ করব। অর্থাৎ জারণ বিক্রিয়ার ক্ষেত্রে ডান পাশে ইলেকট্রন যোগ করব, আর বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে তোমার কি বাম পাশে ইলেকট্রন যোগ করব। এখন আমাদের হচ্ছে ইলেকট্রন ব্যালেন্স করতে হবে, মৌল ব্যালেন্স করতে হয়, অক্সিজেন ব্যালেন্স করতে হয়, হাইড্রোজেন ব্যালেন্স করতে হয়, চার সংখ্যা ব্যালেন্স করতে হয়, এবং লাস্টে গিয়ে ইলেকট্রন ব্যালেন্স করতে হয়। তার মানে এটাকে আমরা যদি ইলেকট্রন ব্যালেন্স করতে চাই, এখানে আছে 2টা, এখানে আছে কয়টা? 5টা। তাহলে এই সমীকরণটাকে আমরা 5 দ্বারা মাল্টিপ্লাই করব, আর এই সমীকরণটাকে আমরা কি 2 দ্বারা মাল্টিপ্লাই করব। এই পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা আমাকে বলো। এই পর্যন্ত কার কোনো ডাউট? জি স্যার। জি স্যার বুঝছি। ফেসবুক পার্টির জন্য আমার 2বার নেট চাই, বুঝছো? খরচ বেশি হয়। 2টা ডিভাইস চলে, এই কারণে তোমার এমবি অনেক কেটে যায়। ফেসবুক পার্টি বলতে হবে তাড়াতাড়ি ফাস্ট।
ওকে, ভেরি গুড। তুমি একটু দেখো, তাহলে এটাকে আমরা বাসায় বারবার করবো, হ্যাঁ, করলে দেখবা তুমি নিজেই ভালো বস হয়ে যাবে এটা, তাহলে দেখবে যে পারবো না। এখানে আমরা কি করব, এক নংকে আমরা 5 দ্বারা মাল্টিপ্লাই করব এবং দুই নংকে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করে 1 আর 2 আমরা কি করে দেব, যোগ করে দেব। তাহলে তুমি একটু দেখো, এটাকে আমরা যদি 5 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এই জিনিসটা আসবে কত, 5 s কত 2 মাইনাস, এখানে হবে কত 5, এটা কত হবে সালফার, এখানে কত হবে 10টা। আর এটাকে আমরা কি করব, 2 দ্বারা মাল্টিপ্লাই করব। এটাকে আমরা যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করি, না না এটা একবারই তো আমরা করব, সরি, এখানে তো আমরা একবারই সবকিছু করে দেব। এটাকে 5 দ্বারা মাল্টিপ্লাই করলে এটা 5s2 মাইনাস, এটাকে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করব, তার মানে এটা আর এটা আমরা যোগ করে নেব। ইলেকট্রন স্যার সালফার আয়নের সাইডে লিখলে হয় না? ইলেকট্রন স্যার সালফার 2 আয়ন মাইনাস 2 তানবীর লক্ষ্মী ছেলে, তুমি এই পাশে লিখলেও হবে এই পাশে লিখলেও হবে, কোনো ব্যাপার না। কিন্তু তোমার টিচাররা অনেক, মানে যেগুলো অনেক কিছু টিচার আছে, হ্যাঁ, স্মার্ট কিছু কলেজের টিচার আছে, ওরা চাই ইলেকট্রনটা এইভাবে রিপ্রেজেন্ট করতে, হ্যাঁ। এখানে এই কারণে তুমি এখানেও রিপ্রেজেন্ট করলে কোনো সমস্যা নেই। তোমাকে এই কথাটা আমি এর আগেও বলছি, এটাকে আমরা 2 দ্বারা যদি মাল্টিপ্লাই করে এটা যোগ করি তাহলে বাম পক্ষ যোগ হবে, এটা যদি যোগ হয় এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 2mn/4 মাইনাস, কোনো সমস্যা নেই। এটাকে 8 দ্বারা মাল্টিপ্লাই করলে 8, এই তোমার কত হবে, 2, তার মানে এখানে হবে কত 16, কি তোমার h প্লাস হয়ে যাবে। একটু দেখো, এখানে আমি আবার কি, এখানে বাম পক্ষটা ক্লিয়ার, এখানে আছে কি ডান পাশে কোনটা আছে সালফার, এটাকে আমরা 5 দ্বারা মাল্টিপ্লাই করতেছি, 10 ইলেকট্রন কাটাকাটি যাবে, এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই করতে 2mn কি হবে প্লাস, আর এখানে আমাদের কি হবে, পানিকে আমরা কি 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 4 দুগুণে কত হবে 8 অণু কি হবে পানি, জিনিসটা এরকম হবে, ঠিক আছে। আমার তো কোনো যোগ করে তো কোনো ভুল হয় না, ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা, কথা বলতে হবে ভাই। জি স্যার ঠিক আছে। স্যার ঠিক আছে। কি করতে হবে, প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করে পাই, প্রয়োজনীয় দর্শক আয়ন কি করবা, সরবরাহ করে পাই, সরবরাহ করে পাই, এর হচ্ছে। এখন তুমি একটু দেখো, এখানে তোমার কোনো ব্যাপার না, H2 মাইনাসটা কার ভিতরে আছে ভাই, H2S এর ভিতরে, এখানে লিখে দাও H2S। এই সংকেত লিখতে গিয়ে কয়টা তুমি সালফার লিখছো, একটা, এখানে আছে কয়টা 5টা, তাহলে এখানে 5 দ্বারা মাল্টিপ্লাই করে। এখানে দেখো MnO4 মাইনাস কোন যৌগের মধ্যে আছে, প্রথমটা, এটা হচ্ছে KMnO। হ্যালো, এই সংকেতটা লিখতে গিয়ে তুমি কয়টা MnO4 লিখছো, একটা, এখানে আছে কয়টা, দুইটা, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য 2 দ্বারা মাল্টিপ্লাই করো। এটা কি H প্লাসটা এটা লিখে ফেলছি, এটা লিখে ফেলছি, তাহলে H প্লাসটার জন্য আমরা লিখবো কাকে, H2। সব সময় মাথায় রাখবা H2S উপরের H প্লাস কে ব্যালেন্স করতে গেলে এখানে বাম পাশে দেখবা আমরা কোনো H প্লাস লস করে ফেলছি কিনা। দেখো তো এখানে আমাদের H প্লাস কয়টা আমরা ব্যবহার করছি, 10টা, এখানে আছে কয়টা, 16টা, ব্যবহার করছি কয়টা, 10টা, আছে কয়টা, 6টা, তাহলে এই হাইড্রোজেনের সাথে কত গুণ করলে তোমার 6 হবে, 3। দেখো এখানে আছে 10টা, 3 দুগুণে কয় 6টা, 16টা কি H প্লাস আয়ন এখানে ব্যবহার করছি, তাই এটা বিক্রিয়া ব্যালেন্স, এখানে আছে কি 5 সালফার। এখন দেখো Mn2+ এটা দর্শক আয়নের কার সাথে গিয়ে যুক্ত হবে, ঋণাত্মক আয়ন, এটা Mn কি হবে 2+, আর এটা কি হবে এই তোমার সালফার, এটাই তো হবে। কিন্তু 2 আর 2 যোজনীর বিনিময় হয়, 2 2 কাটা যায়, এটা যদি কাটাকাটি যায় তাহলে এটা কাটা, তাহলে MnSO4 হবে। এই সংকেতটা লিখতে গিয়ে আমরা কয়টা ম্যাঙ্গানিজ লিখছি, একটা, আসলে ম্যাঙ্গানিজ আছে তোমার কয়টা, দুইটা, এইজন্য এটাকে আমরা 2 দ্বারা আমরা মাল্টিপ্লাই করি, তাহলে এখানে কি 8 অণু পানি আছে, এই তোমার কি 8 অণু পানি, সব মিলবে না থেকে পটাশিয়াম, ওকে আবার আলাদা ভাবে ইনভাইট করে ওকে মিলাতে হবে। দেখো এখানে পটাশিয়াম কয়টা আছে, দুইটা, পটাশিয়াম না এক্স্যাক্টলি পটাশিয়াম আয়ন, তাহলে এখানে পটাশিয়াম আয়ন আছে দুইটা, তাহলে K প্লাসটা তো আর একা থাকে না, ধনাত্মকটা অলওয়েজ কাকে নিয়ে থাকে, ঋণাত্মককে, তাহলে K প্লাস কাকে নিয়ে থাকে, সালফেট, তাহলে K প্লাস যদি সালফেটকে নিয়ে থাকে তাহলে K2SO। এই সংকেতটা লিখতে গিয়ে আমার কয়টা পটাশিয়াম দরকার হচ্ছে, দুটো, আসলে এখানে পটাশিয়াম আছেও কয়টা, দুটো, বাম পাশে দুটো পটাশিয়াম আয়ন আছে, আমি ডান পাশেও লিখতে পারবো দুটো পটাশিয়াম আয়ন, সো বিক্রিয়াটা আমরা কি বলতে পারি, ব্যালেন্স আছে। দেখ বুঝতে পারছি।
জি স্যার, বুঝতে পেরেছি। ইয়েস স্যার বুঝছি। বুঝতে পেরেছি স্যার। ওকে, অন্যরা দেখো, কারো কোনো ডাউট আছে কিনা? ফেসবুক পার্টি, কারো এই ফেসবুক পার্টি তো আবার কয়েক সেকেন্ড করে ঝামেলা করে, তো এই কারণে। এই আনাস ছেলেটা কই? আনাস, আনাস এই ছেলেটা আমাকে, আর তোমাদের এত নতুন আইডি চেঞ্জ হয় কেন আমাকে একটু বলতে পারো? তোমাদের কিছুদিন পর পর সবার আইডিতে সমস্যা। আইডিতে কিভাবে সমস্যা হয়? আমি তো এক আইডি চালাচ্ছি মনে হয় এই জন্মের পর থেকে। ওকে, তাহলে এখানে যে তোমার ক্যালকুলেশনটা আছে এটা তুমি বাসায় বসে করবে পরেরটা। কিভাবে করবে? একই কম্পাউন্ড একই রকম, এই কারণে আমরা এটা ব্যাখ্যা করব না, জাস্ট এটা 8 নম্বর হবে। এখানে আমরা জাস্ট জারটা একটু চেঞ্জ করে দেব। এখানে আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে তুমি ব্যবহার করলে পটাশিয়াম কি ডাইক্রোমেট, এটা তুমি ব্যবহার করবে। এটা তুমি বাসায় বসে প্র্যাকটিস করবে। বাসায় বসে করতে হয় ভাই, বাসায় বসে না করলে তো পারবে না। আমরা এটা তুমি বাসায় বসে করবে, এটা তোমার এক্সাম। এটা করার পর তোমরা এটা কি করবে? গ্রুপে দেবা, গ্রুপে তোমরা ফ্রেন্ডরা এটা দেখবা যে ঠিক আছে কিনা, পাল্টাপাল্টি করবা। যদি না হয়, সলিউশনে যদি না আসতে পারো আমাকে বলবা, আমি দেখাই দেবো। ঠিক আছে, এটা তোমার হোমওয়ার্ক। আমরা এখন 9 নম্বরটা করার জন্য আমরা কিছু নোট ব্যবহার করি। এখন দেখো, তোমার ডাইমার নামে একটা কথা আছে। যেমনটা হচ্ছে, আমরা যদি মনে করো এখানে, আমরা যদি মনে করো পরমাণু কনসিডার করি, মনে করো আমরা এখানে কেস 1 নিলাম। এখানে আমরা যদি কিছু পরমাণু নেই, মনে করো এটা Cl আর এটা Cl, দেখবা এরা অনেক সক্রিয়। তুমি ক্লোরিনকে ছেড়ে দাও, দেখবা ক্লোরিন তুমি পাবা না। এই দুটো কি হবে? একত্রে যুক্ত হয়ে Cl2 হবে। এরা অলওয়েজ ডাই অ্যাটমিক ফর্মে থাকবে, ডাই অ্যাটমিক ফর্মে এটা পাওয়া যাবে, দ্বিপরমাণু ফর্মে পাওয়া যাবে। এটা তুমি যদি মনে করো নিয়ন রাখো, এখানে তোমার কি রাখো? নিয়ন। নিয়ন এরা অনেক বেশি নিষ্ক্রিয়, এরা নিষ্ক্রিয় পরমাণু, এরা কারোর সাথে যুক্ত হবে না, এরা নিয়ন নিয়নই থাকবে। এটা কি হবে? নিয়নটা এটা কি Cl Cl এর সাথে কানেক্ট হবে, এরকম Cl2 কি হবে বলতো আকারে এটা অবস্থান করবে। তুমি যদি নিয়নকে রাখো, এটা নিষ্ক্রিয় পরমাণু, এরা অলওয়েজ একইভাবে অবস্থান করে। তার মানে এরা মনো অ্যাটমিক ফর্মে থাকবে, মনো অ্যাটমিক কি তোমার ফর্মে, মানে একক পরমাণু হিসেবে এরা অবস্থান করে। অর্থাৎ পরমাণুর মধ্যে তোমার সক্রিয় আছে, নিষ্ক্রিয় আছে। একটা পরমাণুর মধ্যে যেমন সক্রিয় পরমাণু আছে, নিষ্ক্রিয় পরমাণু আছে, ঠিক একই ভাবে একটা অণুর মধ্যেও কি আছে? সক্রিয় অণু আছে, নিষ্ক্রিয় অণু আছে। আমরা যদি মনে করো এখানে, আমরা যদি মনে করো সোডিয়াম ক্লোরাইডকে যদি কনসিডার করি, এটা অণু, এটা সোডিয়াম ক্লোরাইড, এরা নিষ্ক্রিয় অণু, এরা কি তোমার নিষ্ক্রিয় কি অণু। তাহলে এরা কি আকারে থাকবে? বিচ্ছিন্ন আকারে। এরকম বিচ্ছিন্ন আকারে কি করবে? তারা অবস্থান করবে। ঠিক একই ভাবে তোমার সক্রিয় অণু থাকে না, এটা মনে করো CuI, এটাও মনে করো CuI। এই অণুগুলো হচ্ছে কি তোমার সক্রিয় অণু, সক্রিয় অণু। এই অণু দুটো কি হয়? পরস্পরের সাথে অলওয়েজ কি থাকে? তোমার যুক্ত থাকে। যেমন তোমার অণুর ক্ষেত্রে যেমন নিষ্ক্রিয় পাওয়া যায়, ঠিক এই সেভাবে সক্রিয় পাওয়া যায়। নিষ্ক্রিয় গুলো আলাদাভাবে অবস্থান করে, আর সক্রিয় গুলো কি থাকে? একত্রে যুক্ত। এই দুটো অণু যদি একত্রে যুক্ত থাকে, তাহলে তুমি একটু দেখো এখানে কপার আছে কয়টা? তোমার দুইটা। তাই কপার যদি দুটো থাকে তাহলে এটা কি Cu2, আর I কয়টা আছে? দুইটা, তাহলে এটা হয় কি? I।
তার মানে এখানে কয়টা অণু একত্রে যুক্ত আছে? দুটা। এই দুটাকে আমরা গ্রিক ভাষায় বলি কি? ডাই। আর কোনটাকে আমরা, অণুটা আসছে কি মেরোস থেকে, আর ওই মেরোস থেকে আমরা বলি কি মার। অণুকে আমরা বলি মার, মার মানে মেরোস, এই জিনিসটাকে আমরা বলি কি ডাই। দুটো অণু যখন একত্রে যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলি কি ডাইমার। ডাইমার কারা গঠন করে? তুমি CuI এর একক কোনো অস্তিত্ব পাবে না। ক্লোরিন পরমাণুকে ছেড়ে দাও, ক্লোরিন পরমাণু কখনো বিচ্ছিন্ন পরমাণু আকারে তোমার কি থাকবে না। এরা অলওয়েজ কি হবে? একটা এটার সাথে যুক্ত হয়ে ক্লোরিন হবে। অক্সিজেন প্রকৃতিতে O আকারে পাবে না, অলওয়েজ O2 আকারে পাবে। তুমি নিয়ন প্রকৃতিতে কখনো Na2 আকারে পাবে না, এটা কি বিচ্ছিন্ন নিয়ন পরমাণু আকারে কি তুমি পাবে। ঠিক একই ভাবে অণু পরমাণুর ক্ষেত্রে যেমন সক্রিয় এবং কি আছে বলতো নিষ্ক্রিয়, ঠিক অণুর ক্ষেত্রেও সক্রিয় এবং কি আছে তোমার নিষ্ক্রিয় আছে। সক্রিয় অণুগুলো কি হবে? দুটো অণু একত্রে যুক্ত থাকে। আর নিষ্ক্রিয় ক্ষেত্রে দেখা যায় অণুগুলো কি হয়? বিচ্ছিন্ন আকারে থাকে। যেখানে দুটো অণু একত্রে যুক্ত থাকে তাদেরকে আমরা বলি কি ডাইমার। যেমন CuI, এটাকে আমরা বলি কপারের দুটো যোজনী। এখানে কপারের সবচেয়ে কম যোজনী এখানে প্রদর্শন প্লাস 1, এই কারণে এটার নাম হবে কি কিউপ্রাস আয়োডাইড। এটার নাম হবে কি তোমার কিউপ্রাস কি তোমার আয়োডাইড। দেখো এই পর্যন্ত আসলে তুমি বুঝতে পারছো কিনা? আমাদের মেইন আলোচনা হচ্ছে ডাইমার, অর্থাৎ যখন দুটো অণু একত্রে যুক্ত থাকে তখন সেটাকে আমরা কি বলবো? ডাইমার। এই জিনিসটা ডাইমারের নামকরণের ব্যাপারটা আবার একটু বলবেন? হ্যাঁ, সেটা বলো। থিম বুঝছো কিনা সেটা বলো। ডাইমারের নামকরণটা আমরা ভেঙে ভেঙে বলবো, সমস্যা নেই। স্যার NaCl টা একটু বললেন, ওইটাকে কি বলা হয়? মনোমার। NaCl টাকে আমরা বলবো মনোমার, একক অণু হিসেবে যুক্ত থাকে। মার মানে অণু, মনো মানে এক। ডাই মানে দুই, মার মানে অণু, দুইটা অণু একত্রে যুক্ত। তিনটা অণু থাকলে ট্রাইমার, চারটা অণু থাকলে টেট্রামার, তোমার অনেক বেশি অণু থাকলে তাকে বলে পলিমার। কথা বুঝছো কিনা? জি স্যার। অন্যদের কোনো ডাউট আছে কিনা? জাস্ট আমি ডাইমার প্রয়োজনে কি করে দেব, ভেঙে ভেঙে লিখে, এমন কিছু নয়, ভেঙে ভেঙে লিখে দেব। ওকে, অ্যাটেনশন সবাই একটু দেখো। এখন আমরা যদি এটাকে নিচে একটু লিখি, এটা হচ্ছে ডাইমার। এটা দুটো থেকে আসছে, ডাই আর মেরোস, এই দুটো শব্দ থেকে আসছে। ডাই আর মেরোস। ডাই মানে হচ্ছে টু, আর এটা কি মেরোস, এই টু মানে দুই, আর মেরোস মানে কি অণু। দুটি অণু একত্রে যুক্ত থাকলে তাকে ডাইমার বলে। তাকে তোমার কি বলা হবে? ডাইমার বলা হবে। দুটি অণু যখন একত্রে তোমার যুক্ত থাকবে। কারো কোনো ডাউট আছে কিনা বলো? না স্যার, ডাউট নেই। নো স্যার, ডাউট নেই। তুমি ধাতুর সক্রিয়তা জানো? হ্যাঁ, আমরা জিনিসটা হচ্ছে আমরা সক্রিয়তাটাকে আমরা তিন ক্যাটাগরিতে ভাগ করি। এক হচ্ছে ধাতুর সক্রিয়তা, এক হচ্ছে ক্যাটায়নের সক্রিয়তা, আর এক হচ্ছে অ্যানায়নের সক্রিয়তা। আমরা তুমি ধাতুর সক্রিয়তা তুমি যদি জানো, তোমার টিচার যখন 9-10 তড়িৎ বিশ্লেষ্য কোর্স যখন পড়াইছে তখন তোমাকে ক্যাটায়নের সক্রিয়তাও তোমাকে দেখাইছে এবং অ্যানায়নের সক্রিয়তাও তোমাকে কিছু বলছে। আমি যদি এখানে কিছু অ্যানায়নের সক্রিয়তা সিরিজ যদি আমি লিখি, এখানে সক্রিয়তা সিরিজ যদি দেখি, এটা আমাদের একটু দরকার হবে এই কারণে। অ্যানায়নের সক্রিয়তা সিরিজে তোমার সবচেয়ে সক্রিয়তা কম হচ্ছে নাইট্রেট আয়ন। আমার যেগুলো যেগুলো দরকার সেগুলো নিয়ে আসতেছি। এটা আসবে কিনা আমি জানি না, এখান থেকে আমি লিখতেছি, এটা হচ্ছে নাইট্রেট। তারপর হচ্ছে কার নাইট্রেটের চেয়ে ফ্লোরাইডের সক্রিয়তা বেশি, ফ্লোরাইডের চেয়ে ক্লোরাইডের সক্রিয়তা বেশি, ক্লোরাইডের চেয়ে ব্রোমাইডের সক্রিয়তা বেশি, তারপর আয়োডাইডের সক্রিয়তা কি তোমার বেশি।
তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে সালফেট আয়ন। এখানে তোমার কি হচ্ছে ওএইচ মাইনাস এইচ অ্যানোনের যেগুলো আমাদের দরকার হয় সচরাচর, এটা হচ্ছে কি তোমার সক্রিয়তা কি তোমার। তুমি দেখো আমরা যদি সালফেটের সাথে এখানে কি সক্রিয়তা আস্তে আস্তে কি হচ্ছে বলতো, এদিকে যাচ্ছে আর কি হচ্ছে বলতো, বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি সালফেটের সাথে আয়োডাইডের কম্পেয়ার করি তাহলে দেখো তো সালফেট এবং আয়োডাইডের মধ্যে কোন আয়নটার সক্রিয়তা বেশি বলতো? সালফেট এবং আয়োডাইডের মধ্যে কোন আয়নটার সক্রিয়তা বেশি? Iodide. তুমি দেখো সালফেট এবং ফ্লোরাইডের চেয়ে ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এই আয়োডাইড এবং সালফেটের অবস্থান কি একই জায়গায় নাকি দুটো আলাদা জায়গায়? দুটি আলাদা দুটো জায়গা, আলাদা জায়গায়। আলাদা জায়গা। কাছাকাছি নাকি দূরেই আছে মোটামুটি? অনেক দূর। অনেক দূর। অর্থাৎ এই আয়োডাইডের সক্রিয়তাটা এই সালফেট আয়নের চেয়ে কি তোমার অনেক কি তোমার, এটা মাথায় রাখতে হবে। কোন একটা বিক্রিয়ায় যদি একাধিক অ্যানায়ন থাকে তাহলে কোন অ্যানায়নটা আগে যুক্ত হবে সেটা ডিপেন্ড করবে কি, আমাদের কিন্তু এখানে যত দর্শক আয়ন লিখছি সবগুলো দেখবে যে একটা অ্যানায়ন ছিল, বাট কোন একটা বিক্রিয়ায় যদি একাধিক অ্যানায়ন থাকে তাহলে কোন অ্যানায়নটা ক্যাটায়নের সাথে যুক্ত হবে সেটা ডিপেন্ড করবে কি তাদের সক্রিয়তা। সালফেট এবং আয়োডাইড যদি দুটোই অবস্থান করে তাহলে মূল ক্যাটায়নের সাথে আসলে কে যুক্ত থাকবে সেটা ডিপেন্ড করবে কি তাদের সক্রিয়তা। তো সালফেট এবং আয়োডাইড দুটোই যদি থাকে তাহলে কি আগে যুক্ত হবে, সালফেট নাকি Iodide. কোনটা? Iodide. রাইট। আয়োডাইড, কারণ এই আয়নটার সক্রিয়তা কি তোমার অনেক বেশি। এখানে আস্তে আস্তে কি তোমার সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, এখানে সক্রিয়তা এটা ক্রমান্বয়ে বৃদ্ধি। একটু দেখো এই পর্যন্ত উঠায় নাও। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যালেন্স রিঅ্যাকশনটা সবসময় এক্সামে আসে এবং বাচ্চারা সবসময় ভুল করে থাকে সেই জিনিসটা নিয়ে এখন আমরা আলোচনা করব। 9 নম্বর রিঅ্যাকশন, এটা আগে একটু উঠায় নাও। হ্যাঁ, কার কোনো ডাউট থাকলে বলতে হবে। নিশাত আছে, নিশাত আছে। একটু দেখো তুমি তোমার লেকচার উঠাই দাও, আর তোমার 10 তারিখের যে লেকচার হবে সেই লেকচারের পর তুমি এই গ্রুপে আর থাকবা না, এটা তুমি 100%। তুমি তোমার লেকচার আপডেট করে নেবা। হ্যাঁ, যে তুমি সারা জীবন তুমি ঘুমাই লেকচার নিবা, 10 দিন পর তুমি খুঁজবা যে 59 লেকচার এখানে 56 এর পর এই লেকচার গুলো কই। হ্যাঁ, এগুলো যারা খুঁজবা তোমার এখানে কোনো কন্টিনিউ করার কোনো দরকার নেই। এগুলো চলে যায় না। এখানে একটু দেখো 9 নম্বরের ক্ষেত্রে একটু দেখো, এটা হচ্ছে কপার সালফেট আর এটা হচ্ছে কি তোমার পটাশিয়াম আয়োডাইড। এই বিক্রিয়াটাকে আমরা ব্যালেন্স করতে চাই। এখানে সামনে কি হবে আমরা জানি না, ধরে নিই। তাহলে এটা কি তোমার কোন মাধ্যমে এই বিক্রিয়াটা ঘটে? দুটো উপাদান দেওয়া আছে, তিনটে উপাদান থাকলে আমরা মাধ্যম ধরবো, হয় সেটা অ্যাসিডীয় হোক, ক্ষারীয় হোক বা নিরপেক্ষ মাধ্যম হোক। যেহেতু দুটো উপাদান তাহলে এটা নিরপেক্ষ মাধ্যমে এই বিক্রিয়াটা কি হচ্ছে সংঘটিত হচ্ছে। তাহলে একটা হবে জারক আর একটা হবে কি বলতো বিজারক। এখন তুমি আইডেন্টিফাই করো বলতো কে জারক আর কে বিজারক। কপার সালফেট জারক। কপার সালফেট জারক কেন? তোমার লজিকটা কি একটু বলবা? কপার সালফেট কেন? স্যার আয়োডাইড আয়নটা জারক হবে। ওটা স্যার কে আয়োডাইড আয়নটা। হ্যাঁ, এটা জারক হবে। জি স্যার, এটা জারক। তোমার লজিক কি, কারণটা কি বলতো? এটা স্যার কেন? কার্বন এবং হাইড্রোজেন ব্যতীত সকল অধাতু জারক হয়ে থাকে। সকল, এখানে অধাতু কেন? এটা কি অধাতু? অধাতু হচ্ছে আই। আই আর আই মাইনাস কে এক জিনিস নাকি? দুটি আলাদা জিনিস। সোডিয়াম আর সোডিয়াম প্লাস এক নাকি? তোমার বডি সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস সাঁতার কাটতেছে, আর তুমি সোডিয়াম নিয়ে ঘুরো, সোডিয়ামের লগে তুমি উড়ে যাবা। মানে এত বেশি ফাস্ট রিঅ্যাকশন হবে যে তোমার বিপজ্জনক রিঅ্যাকশন। পটাশিয়াম আর পটাশিয়াম আয়ন এক না, আই আর আই মাইনাস এক না। আই অধাতু, বাট আই মাইনাস কি অধাতু, এটা আয়ন। এটার বৈশিষ্ট্য আর এটার বৈশিষ্ট্য কি তোমার এক না। সোডিয়াম আর সোডিয়াম আয়ন কি তোমার এক না। সোডিয়াম অনেক সক্রিয়, বিক্রিয়া অনেক ফাস্ট করে, আর Na প্লাস ক্যাপিটালও বিক্রিয়া করতে চায় না।
শুধুমাত্র আয়নিক রিঅ্যাকশনে এটা কি করে পার্টিসিপেট করে, সহজে বিক্রিয়া করতে হয়। আয়ন দেখলে ধরে নেয়, তা নাহলে এটা কি বিক্রিয়া করতে চায় না। এটা অনেক বেশি কি তোমার সক্রিয়, এটা অনেক বেশি কি তোমার নিষ্ক্রিয়। হাইড্রোজেন আর H+ আয়ন কখনোই তোমার কি এক না, হাইড্রোজেনের চেয়ে H+ এর সক্রিয়তা কি অনেক বেশি। তাহলে এটা কি তোমার অধাতু না, এটা কি তোমার আয়োডাইড আয়ন। তোমাকে আমি বলছি এখানে তুমি দেখো কপার 2+ কত ভাবে তোমার এটা আইডেন্টিফাই করতে পারি। দেখো কপার 2+, কপারে দুটো যোজনী, একটা 1 আর একটা কত 2। তো এটা যদি 2 যোজনী প্রদর্শন করে তাহলে এটা কি সর্বোচ্চ যোজনী যেটা প্রদর্শন করে সেটা কি ইক যৌগ, আর ইক যৌগগুলোকে আমরা কি বলি জারক। জি স্যার। আর এটার ক্ষেত্রে কি K+, এটা তো দর্শক আয়ন ভাই, এটা তো বাদ, এটা তো আই না, এটা I-। দেখবে যে তোমার তুমি যদি ইক লবণগুলোকে আমরা কি বলি জারক বলি, I-। দেখবে যে সকল হ্যালাইড আয়ন হচ্ছে কি তোমার বিজারক, এরকম তোমার খাতায় লেখা আছে। তুমি দেখতেছো পটাশিয়াম আয়োডাইড তোমার চোখে, কিন্তু যে পড়াটা বুঝবে সে দেখবে কি এখানে কোন আয়নটা আছে, আয়োডাইড আয়ন আছে। কারণ K+টা নাই, K+ বিক্রিয়ায় পার্টিসিপেট করবে না। অর্থাৎ এই আয়োডাইড আয়নটা কোন আয়ন, হ্যালাইড আয়ন। এই আয়োডাইড আয়নটা হ্যালাইড আয়ন হওয়ার কারণে এটা কোন ধরনের পদার্থ হিসেবে কাজ করবে, বিজারক। তাহলে এটা হচ্ছে কি জারক আর এটা হচ্ছে কি তোমার বিজারক। এটা হচ্ছে জারক আর এটা হচ্ছে কি তোমার বিজারক। এখন আমরা এখানে দর্শক আয়ন বাদ দিয়ে আমরা লিখবো এখানে তোমার কি দর্শক আয়ন, এখানে জারকটা হচ্ছে একটু বোঝার ট্রাই করো। এখানে জারক সালফেট যদি আমরা বাদ দিই তাহলে এখানে কপার থাকে, সালফেট বাদ। তাহলে এখানে সালফেট যদি বাদ দিই তাহলে এখানে কপার, এটা -2 নিয়ে যায় তাহলে এটা কপার 2+। এখানে আমরা লিখলাম কাকে, বিজারক। এটা K+ যদি বাদ দিই তাহলে এখানে থাকবে কি I-। এর K+ থাকলে এখানে কি হবে, I-। তাহলে এখানে দর্শক আয়ন, এখানে কি দর্শক আয়ন। তুমি দেখো এই বিক্রিয়ায় তোমার কি আছে, তোমার এই অংশ থেকে আসতেছে কি সালফেট, আর এই অংশ থেকে আসতেছে কি তোমার K+। কিন্তু বিক্রিয়ার সিস্টেমে একটা সক্রিয় I- কি তোমার থেকে যাচ্ছে। এখন এটা দেখো আমরা বিজারকের জন্য কোন বিক্রিয়া লিখবো, জারণ বিক্রিয়া। বোঝার ট্রাই করবো, বিজারকের জন্য কোন বিক্রিয়া লিখবো, জারণ। জারকের জন্য কি বিজারক, বিজারকের জন্য জারণ, এটা জারণ অর্ধ বিক্রিয়া। এটা কি জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে এটা যদি I- লিখি, I- এর চেঞ্জ ফর্ম আমরা কি লিখবো বলতো, I2। তাহলে এটার চেঞ্জ ফর্ম যদি আমরা I2 লিখি, এখানে I আছে একটা, এখানে লিখতেছি কয়টা আমরা দুটো, তাহলে এটা কি ব্যালেন্স আছে, নাই। এখানে দুইটা, এখানে আছে কয়টা, একটা। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আমরা 2 দেব। এখানে হাইড্রোজেন নাই, অক্সিজেন নাই, কেউ নাই। অক্সিজেন যদি থাকে তাহলে হাইড্রোজেন থাকবে, অক্সিজেন যদি না থাকে তাহলে হাইড্রোজেন থাকবে না। কারণ অক্সিজেন থাকলে মানে কি পানি হবে, পানি লিখতে গেলে আমরা কি লিখবো, হাইড্রোজেন আয়ন লিখবো। তখন আবার হাইড্রোজেনকে আমাদের কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। তার মানে এটা মৌল আমাদের ব্যালেন্স, অক্সিজেন হাইড্রোজেন নেই, এখন আমাদের 4 সংখ্যা ব্যালেন্স করতে হবে। একটার জন্য -1, দুটার জন্য কত হবে, -2, এটার জন্য 4 সংখ্যা কত হবে, 0। তাহলে এই দুটোর ডিফারেন্সটা আমাদের কত, 2। তাহলে এখানে ইলেকট্রন যোগ করব কয়টা, তুমি দেখো আমরা জারকের জন্য একটা বিক্রিয়া লিখবো, সেটা হচ্ছে কি বিজারণ অর্ধ বিক্রিয়া। এটা কি বিজারণ অর্ধ বিক্রিয়া। একটু দেখো এই বিজারণ অর্ধ বিক্রিয়ায় তোমার কি এখানে কি আছে বলতো, কপার কি বলতো 2+। এই বিক্রিয়াটায় তোমার পার্টিসিপেট করবে কে, কপার কি 2+। তুমি একটু বোঝার ট্রাই করো, এখানে কপার 2+, এই কপার 2+ এর চেঞ্জ ফর্ম আমরা আসলে কি লিখছিলাম দেখো তো, কপার 2+ এর চেঞ্জ কপার প্লাস। তার মানে এটা কপার। তাহলে এখানে কোনো হাইড্রোজেন নাই, এখানে কোনো অক্সিজেন নাই, এখানে এই উপাদানগুলো কি তোমার নাই। তাহলে এখানে কি 4 সংখ্যা কত, +2, এখানে 4 সংখ্যা কত, +2 আর 1 এর ডিফারেন্স কত, 1। তাহলে ইলেকট্রন তোমার কি করবে, এখানে যোগ করব কয়টা, আমরা একটা। কোন পাশে যোগ করব, যে পাশে 4 সংখ্যা বেশি আছে, এই পাশে 4 সংখ্যা বেশি আছে, তার মানে এখানে তোমার কি আছে, একটা ইলেকট্রন তোমার কি করতে হবে, যোগ করতে হবে। তুমি একটু দেখো এখানে তোমার ইলেকট্রন আছে 2টা, আর এখানে আছে কয়টা বলতো, একটা। এখানে ইলেকট্রন ত্যাগ করছে 2টা, এখানে ইলেকট্রন গ্রহণ করছে কয়টা, একটা। এরকম হবে না। তাহলে আমাদের কি করতে হবে, এই ইলেকট্রনটাকে আমাদের ব্যালেন্স করে নিতে হবে।
তাহলে এখানে ইলেকট্রন কি তোমার 2, এখানে আছে কত 1, এটাকে ব্যালেন্স করার জন্য আমরা এগুলোকে আমরা কয় দ্বারা মাল্টিপ্লাই করব, এই 2 দ্বারা। এই 1 আর 2 এর জন্য তোমার আলাদাভাবে লেখার কোনো দরকার নেই, কারণটা কি এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই করলেও তোমার কি কোনো কাটাকাটির দরকার নেই। এখন আমরা এটা আর এটা আমরা যোগ করে দেব, এই আয়ন আর এই আয়নটা আমরা কি করে দেব, যোগ করে দেব। তাহলে তুমি দেখো এখানে আছে এটা এটা যদি যোগ করি তাহলে এখানে আছে কি 2 কপার 2 প্লাস, আর এখানে আছে কি 2i মাইনাস, আর এখানে আমরা কি ইলেকট্রন ইলেকট্রন কাটা, এটাকে আমরা লিখি i2 আর এটাকে আমরা লিখি 2c। এটা এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা, পরবর্তীতে আমি দেখাবো এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা সেটা বলবো। না স্যার। নো ডাউট স্যার। একটু ওয়েট করো আমাদের ইসের জন্য। হ্যাঁ নিশ্চয় ঠিক আছে, তোমার কি কারো কোনো ডাউট আছে কিনা একটু বলো। ফেসবুক পার্টি তোমাদের জন্য বলতেছি, একটু তাড়াতাড়ি বলো। কয়েক সেকেন্ড। এখন আমরা এই অংশ থেকে আমরা মূলত আলোচনা করব প্রয়োজনীয় দর্শক। এখানে যে তুমি দর্শক আয়নটা দেখতেছো, আসলে তোমার এখানে যে তুমি দর্শক আয়নটা এই দুটো থেকে দেখতেছি, আসলে এই কয়টাই দর্শক আয়ন, এর সাথে আরো একটা দর্শক আয়ন আছে, সেটা হচ্ছে I মাইনাস। এই দর্শক আয়নটা এখান থেকে দেখা যায় না, আসলে বিক্রিয়া কমপ্লিট হওয়ার পর এই আয়নটা তোমার কি দেখা যায়। এখান থেকে আমি দর্শক আয়ন পাচ্ছি, এটা আমাদের নিয়ম অনুযায়ী এখান থেকে দর্শক আয়ন পাচ্ছি K+, কিন্তু বিক্রিয়ার প্রোডাক্ট যখন আমাদের তৈরি হয় তখন আরেকটা দর্শক আয়ন পাওয়া যায়, সেটা হচ্ছে কোন আয়ন, I মাইনাস। যে আয়নটা এখান থেকে দেখা যায় না, বাট আমরা যদি বিক্রিয়া যদি চেঞ্জ করি, বিক্রিয়া যদি কমপ্লিট করি, কমপ্লিট বিক্রিয়া থেকে আমরা বুঝতে পারি যে এখানে I মাইনাসটাও আছে। কেন আছে সেটা হচ্ছে আমরা দেখাচ্ছি। আমরা এখানে মনে করো প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করে পাই। তুমি দেখো এই অংশটা একটু ডিলিট করে দিতে চাচ্ছি, তাহলে আমাদের জায়গা যদি দরকার হয় তাহলে ওই জিনিসটাকে আমরা লিখব। তুমি দেখো কপার 2+, এখানে প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করে পাই, এটা দর্শক আয়ন, এটা সরবরাহ করে পাই। আমি যদি বিক্রিয়া কমপ্লিট করতাম তাহলে আমি তোমাকে বলে দিতে পারতাম যে কেন I মাইনাসটা দর্শক আয়ন, বাট এখান থেকে বলা যাচ্ছে না I মাইনাসটা দর্শক। এটা বিক্রিয়ার কমপ্লিট রিঅ্যাকশন যদি দেখাই তাহলে আমি বলতে পারবো যে I মাইনাসটা এখানে কি দর্শক আয়ন হিসেবে কাজ করে। তুমি দেখো কপার 2+টা কোথায় আছে, প্রথম যুগ, তাহলে এখানে কপার সালফেট লেখা। তুমি দেখো এই সংকেতে কপার লিখছি কয়টা, একটা, আসলে কপার আছে কয়টা, দুইটা, তাহলে এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করব। বোঝার ট্রাই করবে, এই লাইনটা ইম্পর্টেন্ট, এটাই চেঞ্জ করতে হয় বারবার। এখানে দেখো I মাইনাসটা কোথায় আছে, Ki তে, এখানে Ki লেখো। এই সংকেতে আমি I লিখছি কয়টা, একটা, আছে কয়টা, দুইটা, তাহলে এটাকে কয় দ্বারা মাল্টিপ্লাই করব, 2 দ্বারা। এটা কি কপার প্লাস, এখানে কপার প্লাসটা আসলে সালফেট এবং I মাইনাস দুটার সাথে কানেক্ট। আমি দেখাই দেবো এই বিক্রিয়াটা কমপ্লিট হওয়ার পর দেখাই দেবো যে আসলে I মাইনাসটা দর্শক আয়ন হিসেবে কাজ করে। এই বিক্রিয়া থেকে বিক্রিয়ক থেকে তুমি বের করতে পারো সালফেট এবং I মাইনাসের মধ্যে I মাইনাসটা অধিক বেশি শক্তি, এটা কি হবে, অধিক শক্তি হয়। I মাইনাসটা কার কি অনেক বেশি কি তোমার শক্তি হয়। তাহলে কপার প্লাসটা দুটার সাথেই যুক্ত হতে যাবে, কপার প্লাসটা সালফেটের সাথেও যুক্ত হতে যাবে, I মাইনাসের সাথেও যুক্ত হবে, কিন্তু সালফেটের চেয়ে তোমার কি হবে, এই কপার প্লাসটা কি হবে, I মাইনাসের সাথে যুক্ত হবে, কারণ I মাইনাসের সক্রিয়তা সালফেটের চেয়ে কি তোমার বেশি। তাহলে এই I মাইনাসের সক্রিয়তা, এই ধরনের সমস্যা কিন্তু আগে ছিল না, আগে এখানে ঋণাত্মক আয়ন একটাই ছিল, আগে কোনো অ্যানায়ন এরকম তোমার হিডেন কোনো অ্যানায়ন এরকম তোমার ছিল না, আগে এখানে অ্যানায়ন একটা ছিল, একটার সাথে কানেক্ট করছি, বাট এখানে অ্যানায়ন এখন আছে কয়টা, দুইটা। এখন দুটোর মধ্যে কি এসে যুক্ত হবে সেটা ডিপেন্ড করবে কার সাথে, যে আয়নের সক্রিয়তা বেশি সেই আয়নটা কি হবে, এই কপার প্লাসের সাথে এসে কানেক্ট হবে। এখন দেখো এটা I2, এটা নিরপেক্ষ, এর কারোর সাথে যুক্ত হবে না, I2 I2ই থাকবে। এটা আছে কি কপার প্লাস,
এই I মাইনাস এর সক্রিয়তা বেশি হওয়ার কারণে এটা কি হবে কপার প্লাস এবং এটা কি I মাইনাস এর সাথে গিয়ে তুমি দেখো এটা যোজনীয় 1 এটা যোজনীয় কত বলো তো 1 ফলে এখানে এটা যদি কাটাকাটি যায় তাহলে এখানে কি কাটাকাটি হলে এটা CY এই সংকেতটা লিখতে গিয়ে আমি কয়টা কপার ব্যবহার করছি একটা আসলে এখানে কপার আছে কয়টা তোমার দুইটা এখানে কপার ব্যবহার করছি একটা আসলে আছে কয়টা তোমার দুইটা কপার এই কারণে এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই এটাকে আমরা কি দ্বারা মাল্টিপ্লাই করব তো এখন দেখো এই বিক্রিয়ায় কি ঝামেলাটা হচ্ছে দেখো আমাদের এর আগের কোশ্চেন গুলোতে এভাবে I মাইনাস হিডেন কোনো I মাইনাস দর্শক আয়ন ছিল না যেটা যৌগ থেকে পাইছি সেটাই মূলত দর্শক আয়ন হিসেবে কাজ করছে এই হিডেন I মাইনাস এর কারণে তোমার সমস্যাটা হচ্ছে কি দেখো আয়োডিনটা আগে নিয়ম অনুযায়ী কপার প্লাসটা সালফেটের সাথে যুক্ত হতো বাট এখানে কি I মাইনাস থাকার কারণে যেটা এখান থেকে আমাদের বের হচ্ছে না যেটা তোমার কি বিক্রিয়া কমপ্লিট হওয়ার পর এই I মাইনাসটা আমরা কি করতে পারি বের করতে পারি এই সমস্যাটার কারণে কপার প্লাসটা সালফেটের সাথে যুক্ত না হয় কপার প্লাসটা I এর সাথে যুক্ত হয় এই যে এখানে যে ব্যতিক্রম হচ্ছে এই ব্যতিক্রমের কারণে এদিকের ব্যালেন্স আর কি হয় মিলে না তুমি দেখো I2 হচ্ছে কয়টা দুইটা আর এখানে আছে কয়টা দুইটা টোটাল হয়ে গেছে কয়টা চারটা এখানে আয়োডিন আছে কয়টা দুইটা এই দুই দুই কত চার টোটাল আছে কত চারটা দেখো এখানে তোমার দেখো তো কয়টা আছে আয়োডিন দুইটা এখন তোমার এই ভিন্নতাটা কেন বলো তো এই I মাইনাসের কারণে আসলে কপার আয়নে যুক্ত হওয়ার কথা কার সাথে সালফেটের সাথে আসলে তোমার আমরা বিক্রিয়ক থেকে যে দর্শক আয়নগুলো নিয়ে থাকি সেই দর্শক আয়নের সাথে এটা গিয়ে যুক্ত হয় বাট বিক্রিয়া কমপ্লিট হওয়ার পর দেখা যায় এই বিক্রিয়াটা কমপ্লিট হওয়ার পর দেখা যায় যে সালফেট আয়নের পাশাপাশি I মাইনাস কি এখানে থাকে আর I মাইনাসের সক্রিয়তা বেশি হওয়ার কারণে কপার সালফেটের সাথে যুক্ত না হয় I এর সাথে গিয়ে যুক্ত হয় আর এই I এর সাথে যুক্ত হওয়ার কারণে এই ভিন্নতার কারণে এখানে কি হয় ওই ব্যালেন্সটা আর কি তোমার থাকে না তখন এখানে আয়োডিন 2 আর এখানে 2 2 কত 4 তখন এখানে আছে কত 2 তখন এই জিনিসটাকে তোমার আলাদাভাবে এখানে কি করতে হয় বলতো ব্যালেন্স করতে হয় যেহেতু এটা 2 আর এই 2 কত 4 তখন এই জিনিসটাকে আলাদাভাবে এই চারটা আয়োডিন আমার কি করতে হয় বলতো ব্যালেন্স করে এটা হচ্ছে ব্যতিক্রম কারণ এটা ব্যতিক্রমটা কেন যুক্ত হওয়ার কথা সালফেট যুক্ত হচ্ছে কার সাথে I মাইনাস এখানে একটা ব্যতিক্রম এই কারণে তোমার আয়োডিন আর এখানকার আয়োডিনের সংখ্যা এক মিলবে না এটাকে ব্যালেন্স করে দিতে হবে এখন আমাদের বিক্রিয়কে আছে কয়টা পটাশিয়াম আয়ন আছে চারটা এই চারটা পটাশিয়াম আয়ন যদি বিক্রিয়কে থাকে তাহলে এখানেও তোমার কি থাকবে পটাশিয়াম আয়ন থাকবে কয়টা চারটা এখানে কিন্তু K প্লাসটা তোমার কি I মাইনাসের সাথে গিয়ে যুক্ত হবে না এখানে যে K প্লাস চারটা থাকবে সেটা কিন্তু I মাইনাসের সাথে যুক্ত হবে না কারণ I মাইনাসের সাথে যদি যুক্ত হয় তাহলে আর তোমার কি বিক্রিয়কেও তোমার কি হয় এটা যদি I মাইনাসের সাথে যুক্ত হয় তাহলে হয় কি KI তাহলে বিক্রিয়কে KI হলে প্রোডাক্টে কি KI হতে পারে পারে না কারণ প্রোডাক্ট কি হবে নতুন কোনো একটা উপাদান তৈরি হবে তাহলে এটা হবে কি K প্লাসটা I মাইনাসের সাথে এখন যুক্ত হবে না যুক্ত হবে কার সাথে সালফেটের সাথে তাহলে সালফেটের সাথে যদি যুক্ত হয় K2 কি হবে বলতো ওই সিস্টেমে আর থাকবে না I মাইনাস K2 SO4 তৈরি করবে তাহলে এখানে পটাশিয়াম আছে কয়টা চারটা এখানে আমরা সংকেতে লিখছি কয়টা দুইটা তাহলে এটাকে কয় দ্বারা ব্যালেন্স করব দুইটা এখন দেখো তুমি আমি জিনিসটা আবার এক্সপ্লেইন করব তাই তুমি দেখো 2 কপার সালফেট এটা ফিনিশিং লাইন এটা পটাশিয়াম চারটা পটাশিয়াম আয়োডাইড এটা I2 আর এটা কি বলতো CuI তুমি জানো যে CuI মানে কিপ্রাস আয়োডাইড আলাদা আলাদা ভাবে থাকে না এখানে কয়টা CuI এখানে কয়টা তোমার CuI দুইটা এখানে কয়টা CuI দুইটা এটা কখনো আলাদা আলাদা ভাবে কি করে না বলতো অবস্থান করে এই দুটো CuI একত্রে যুক্ত থাকে তাহলে এটা যদি একত্রে দুটো CuI যুক্ত থাকে তখন এই CuCu কি হয় Cu2 আর I কি হয় I2 কারণ এরা অলওয়েজ কোন ফর্মে থাকে ডাইমার এই অণুগুলো অলওয়েজ কি বলতো অনেক বেশি সক্রিয় আমরা দুইটা CuI কি কিভাবে লিখতে পারি এভাবে এরা অনেক সক্রিয় এরা কখনো কি হয় উৎপন্ন হওয়ার সাথে সাথে এই দুটো একত্রে যুক্ত হয় Cu2 I2 গঠন করে আর এখানে উৎপন্ন হবে কি 2 পটাশিয়াম কি তোমার এর হচ্ছে টোটাল এখন আমি যদি এই জিনিসটাকে যদি আবার এক্সপ্লেইন করি বোঝার জন্য একটু দেখো এই পর্যন্ত কারো কোনো ডাউট থাকার কথা না কপার 2 প্লাস এই কপার সালফেটের সাথে গিয়ে যুক্ত এখানেও তোমার কি এই KI মাইনাস তো এখানে কি হবে এখানে যদি হয় KI তৈরি করবে এটাও তোমার ডাউট থাকার কথা এখানে I2 নিয়ম অনুযায়ী তোমার যুক্ত হওয়ার কথা কার সাথে সালফেট বাট এই দর্শক আয়নগুলো আমরা বিক্রিয়ক থেকে নিই কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে এরকম ভিন্নতা দেখা যায় যেটা আমরা উৎপাদনের মাধ্যমে আমরা বুঝতে পারি তা নয় বোঝা যায় না কিছু বিক্রিয়া
এই বিক্রিয়াটা কমপ্লিট হচ্ছে এটার মাধ্যমে আমরা বলতে পারবো যে আই মাইনাসটা এখানে কি হিসেবে কাজ করে, দর্শক আয়ন হিসেবে কি করে কাজ করে। তুমি একটু দেখো এখানে কি আই মাইনাস, কপার প্লাসটা যুক্ত হওয়ার কথা কার সাথে, কিন্তু কপার প্লাসটা কি হয় সালফেটের সাথে যুক্ত না হয়, এখানে দর্শক আয়ন হিসেবে আছে কোনটা আই মাইনাস, এটা শক্তিটা বেশি, এটা সালফেটের পরিবর্তে সিওআই হিসেবে। এই ভিন্নতার কারণে আয়োডিনের ব্যালেন্সটা তোমার থাকে না, তখন এই আয়োডিনের ব্যালেন্স করে চারটা পটাশিয়াম, এখানে চারটা পটাশিয়াম আয়ন হলে এখানেও চারটা পটাশিয়াম আয়ন হয়। পটাশিয়াম আয়ন তো আয়োডাইড আয়নের সাথে যুক্ত হবে না, তখন তো কেআই তৈরি হয়ে যায়, কেআই তো হবে না, বিক্রিয়ক এবং উৎপাদ অলওয়েজ কি হবে ভিন্ন হবে, তখন এই পটাশিয়ামটা কার সাথে কি যুক্ত হয় সালফেট, এই বিক্রিয়া থেকে বের হয়। এখানে দুটো সিওআই অধিক সক্রিয় অণুগুলো একত্রে যুক্ত হয়ে তৈরি করে কি তোমার ডাইমার, এটা সিওআই। দেখো কার কোনো ডাউট আছে কিনা? ডাউট নেই স্যার। ফেসবুক পার্টি, এখানে একটু দেখো। আচ্ছা স্যার, Cu2 I2 এই দুইটার 2 কাটাকাটি হয়ে যাওয়ার কথা না? 2 যদি কাটাকাটি যদি তুমি করো তাহলে তো সিইউআই হয়। এটা আমরা যখন তোমরা যৌগ গঠন করো, যৌগ গঠন তো আর এভাবে করে না, যৌগ গঠন করতে কি Cu প্লাস এর মাধ্যমে, তাই Cu প্লাস এর মাধ্যমে যদি যৌগ গঠন করে তাহলে এখানে কি Cu প্লাস আর Cu কি মাইনাস, এখানে কি এটা তৈরি হয়, এটা তো যোজনী না, এটা সিইউআই তৈরি হয়। আর এখানে বোঝানো হয়েছে দুটো সিইউআই একত্র যুক্ত, এই দুই আর এই দুই যোজনী ইন্ডিকেট করে না, এই দুই তাই তুমি কি এটা দুটো কেটে কেটে তুমি এখানে অণু আছে দুইটা, তুমি লিখবে একটা সিইউআই লেখা যাবে, একটা হবে না, পরমাণু সংখ্যা মিলবে না। আমরা যদি এটা যদি যোজনী হতো, তোমার আয়োডিনের যোজনী যদি দুই হতো, এটা যোজনী যদি দুই হতো, তখন দুই কাটাকাটি যেত। এখানে যোজনী হচ্ছে কত, এখানে Cu প্লাস, এটা যোজনী কত বলতো, এখানে যোজনী কত 1 প্লাস 1, তাহলে এখানে কি Cu প্লাস, এটা কত মাইনাস, তাহলে তোমার কি হবে, এটা 1 কাটাকাটি যায়, তাহলে Cu কত হবে I হবে, কিন্তু এই দুটো সিইউআই আছে, এটা দ্বারা হচ্ছে দুটো সিইউআই একত্রে যুক্ত আছে। এটা কখন কাটাকাটি করবা, যখন এটার যোজনী এটার সাথে, এটার যোজনী এটার সাথে, কিন্তু যোজনী যায় না, এটা আয়োডিন যোজনী 2 না, আর সিইউর যোজনীও কত তোমার 2 না, এটা দুটো সিইউআই এখানে কি আছে বলতো একত্রে যুক্ত আছে। কথা কি বুঝতে পারছো কিনা? জি স্যার। আর কারো কোনো ডাউট আছে কিনা? হ্যাঁ, মাইয়া রহমান, দুটো সিইউআই রেখে দিলে অবশ্যই প্রবলেম হবে, কারণ প্রকৃতিতে অবস্থান করে 2 সিইউআই, এটা সিইউআই ফর্মে না, এটা Cu2 I2 ফর্মে, অবশ্যই টিচাররা এটা নিয়ে একটু ঝামেলা করতে পারে, হ্যাঁ অবশ্যই সমস্যা হবে। দেখো এখানে I মাইনাসটা আসলে দর্শক আয়ন হিসেবে কাজ করে কিনা এটা আমরা দেখব। দেখো এখানে কি তোমার চারটা I মাইনাস, Ki চারটা, এটা K প্লাস আর K মাইনাস, তাই তুমি দেখো এটা I2 জারণ সংখ্যা 0, এটা দুটো CO2, এটা I2, দুটো I2 এর জন্য দুটো I মাইনাস, দুটো I2, একটা I এর জন্য -1, দুটো I এর জন্য -2, তাই এখানে কত হবে +2, তাই দুটো কপারের জন্য যদি +2 হয় তাহলে একটা কপারের জন্য কত হবে +1, তাহলে এখানে কি হবে I2, এটা কি হবে দুটো আয়োডিনের জন্য যদি -2 হয় তাহলে একটা আয়োডিনের জন্য জারণ সংখ্যা কত বলতো -1, আর জারণ সংখ্যাটা একটা পরমাণুর জন্য কনসিডার করে, এখানে কি আয়োডিনের জারণ সংখ্যাটা কত বলতো -1, তাহলে এই এখানে কি চারটার মধ্যে দেখো এখানে কয়টা আছে দুইটা, আমরা যদি এখানে কি হয় দেখো চারটা I মাইনাস, তাহলে আমরা এটাকে ভেঙে ভেঙে লিখলাম 2I মাইনাস আর এখানে লিখলাম 2I মাইনাস, আমরা ধরে নিলাম এই 2I মাইনাস এখানে গেছে, এই দুটো আয়োডাইড আয়নের জারণ সংখ্যার কোনো এখানে কোনো পরিবর্তন নেই। আবার দেখো এখানে I2 দুইটা আয়োডিন আছে, এটা জারণ সংখ্যা কত 0, বাট এটার জারণ সংখ্যা কি হচ্ছে পরিবর্তন হচ্ছে, এখানে যে এখানে কয়টা আছে চারটা, চারটা কিন্তু একই রকম আচরণ করতেছে না,
দুটো আয়োডাইড থেকে কি হচ্ছে, আয়োডিন তৈরি হচ্ছে, আর বাকি যে দুটো আয়োডাইড আছে সেটা কপার 2+ এর সাথে গিয়ে যুক্ত হচ্ছে। এটা জারণ সংখ্যা যায়, এখানেও জারণ সংখ্যা কি তোমার 7। এখানে মানে 4টা পটাশিয়াম আয়োডাইডের মধ্যে দুটো আয়োডাইড আয়ন কি হিসেবে কাজ করতে আসছে, তোমার দর্শক আয়ন হিসেবে কাজ করছে। আর অন্য দুটো আয়োডাইড আয়ন থেকে কি তৈরি হচ্ছে, আয়োডিন। এখানে তোমার জারণ সংখ্যা কি হচ্ছে, দেখো বুঝতে পারছো কিনা, কথা বুঝতে পারছো কিনা? জি বুঝেছি। Okay. স্যার আবার কি বলবেন? আমি বলছি যে এখানে আয়োডিনের জারণ সংখ্যা 0, একটা আয়োডিনের জারণ সংখ্যা কত, -1, দুটো আয়োডিনের জন্য জারণ সংখ্যা কত, -2। এখানে আমরা দুটো আয়োডিন আসলে জারণ সংখ্যাটা একটার জন্য কনসিডার করে, তো দুটোর জন্য যদি -2 হয় তাহলে একটার জন্য কত হবে, -1। দুটোর জন্য যদি -2 হয় তাহলে একটার জন্য কত হয়, মাইনাস কত হবে, 1। তাহলে এখানেও তোমার পটাশিয়াম এখানে আয়োডাইড আয়ন আছে কয়টা, 4টে। এটাকে 2 2 দ্বারা ভাগ করতে। কেন, এখানে আছে 2টা আর এখানে আছে কয়টা, 2টা। ফলে এখানে দুটো আয়োডাইড আয়ন, এটার জারণ সংখ্যা কত বলতো, -1। এখানেও জারণ সংখ্যা কত, -1। এই আয়োডাইড আয়ন আর এই আয়োডাইড আয়ন যদি ধরি তাহলে এই আয়োডাইডের জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। এই দুটো আয়োডাইড আয়ন কি বলতো, দর্শক। বাট এই দুটো আয়োডাইড আয়ন কি হচ্ছে, এখানে কয়টা আছে বলতো, 2টা। এখানে 4টার মধ্য থেকে আমি ধরে নিলাম এই 2টা থেকে কপারের সাথে কি যুক্ত হচ্ছে, আর এই দুটো কি হচ্ছে বলতো, থেকে I2 তোমার তৈরি হচ্ছে। তাহলে এই দুটো থেকে যদি I2 তৈরি হয় তাহলে এটা জারণ সংখ্যা কত বলতো, -1, আর এটা জারণ সংখ্যা কত, 0। জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে। আর এই দুটো থেকে মনে করো কপার 2+ এর সাথে গিয়ে যুক্ত হচ্ছে। তার মানে এই দুটো I- এর ক্ষেত্রে তাদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না। এই দুটো I- কি করবে বলতো, দর্শক আয়ন হিসেবে কি করবে, কাজ করবে। তার মানে এই বিক্রিয়ায় 4টা I- আছে, 4টা I- আছে, 4টা I- কি দর্শক আয়ন না, যার মধ্যে দুটো I- হচ্ছে কি তোমার দর্শক আয়ন। কেন আমি একবার এক্স্যাক্টলি দুটো ধরলাম কেন, কারণ এখানে আছে 2টা। দেখো এখানে 2 2 কত, 4। তোমার 4 সংখ্যাটা কয় ভাগে ভাগ হয়ে গেছে, 2 2। এখানে যুক্ত আছে 2টা, ওই 2টাকে আমি কনসিডার করছি। এখানে যে দুটো আছে তাদের ক্ষেত্রে জারণ সংখ্যা কত, 0, এদের ক্ষেত্রে জারণ সংখ্যা কত, -1। তাহলে ওই 4টাকে আমি 2 2 আকারে ভাগ করছি। দেখা গেছে যে একটা জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে আর একটা জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এই সিস্টেমে যে 4টা আয়োডাইড আয়ন আছে, 4টা আয়োডাইড আয়ন একরকম না। দুটো আয়োডাইড আয়ন বিক্রিয়ায় পার্টিসিপেট করে আর দুটো আয়োডাইড আয়ন বিক্রিয়ায় কি করে না বলতো, পার্টিসিপেট করে। কথা বুঝছো কিনা? জি স্যার। ওকে, ঠিক আছে। দেখো এই বিক্রিয়াগুলো তোমাকে এরকম লিখে দিবে, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়া তুমি সমাধান করো। কিছু কিছু কলেজ কিন্তু অনেক দুষ্ট আছে, হ্যাঁ, যে ওরা করে কি, এইগুলো হচ্ছে গতানুগতিক বিক্রিয়া, এর বাইরেও তোমাকে অনেক বিক্রিয়া দুর্দান্ত করে দিয়ে দেয়। এক্সামে, মেইন এক্সাম এগুলোর বাইরে কোনো তোমার কোশ্চেন আসে না। তারপর তুমি এটা যদি ভালো প্র্যাকটিস করো, আমরা 2-1টা কমপ্লেক্স রিঅ্যাকশন শিখাবো, যে 2-1টা কলেজ ফেস করার জন্য জাস্ট। এখন যে জিনিসটা হচ্ছে, তোমাকে বলবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে এই বিক্রিয়া সমতা করো, তখন তুমি এই বিক্রিয়াগুলো দরকার। আর একটা হচ্ছে, আমাকে একটা ম্যাথ সলভ করার জন্য জাস্ট এই সমতাকলিত বিক্রিয়াটা দরকার, এগুলো আমার দরকার নেই। আমরা এগুলো অ্যাপ্লাই করে এই সমতাকলিত বিক্রিয়াটা আমরা তৈরি করছি, আমাকে জাস্ট এই লাইনটা আমার দরকার হবে ওই বিক্রিয়াটা। তখন ওই গাণিতিক সমস্যাটা সলভ করার জন্য আমরা কি বড় মেথড অ্যাপ্লাই, আমরা জাস্ট এই সলভটা আমরা লিখে দিই। এখন তুমি দেখো যে আমরা একটা বিক্রিয়া সলভ করার জন্য অনেকগুলো স্টেপ পার হয়ে আমরা কোন একটা বিক্রিয়া আমরা কি করি, সলভ করি। এখন ব্যাপারটা হচ্ছে, তোমার কখনো কখনো যখন আয়ন ইলেকট্রন পদ্ধতি বলবে তখন এই স্টেপে আসবে। যখন 4 নম্বর কোশ্চেনে যখন আমাকে এটার সাহায্যে যখন একটা ম্যাথ করতে বলবে তখন আর এই স্টেপে তখন আমার এই বিক্রিয়াটার এই অংশটুকু দরকার। তখন এই বিক্রিয়াটা এই অংশটুকু আমাকে খুব ফাস্টলি, হ্যাঁ, আমি কিভাবে এটাকে সলভ করতে পারবো, 1 মিনিটের মধ্যে এই রিঅ্যাকশনটাকে আমরা কিভাবে ব্যালেন্স করতে পারবো, সেই জিনিসগুলো আমরা শিখবো। সেটাকে আমরা এখন টাইটেল দেবো কি, সরাসরি পদ্ধতিতে রেডক্স বিক্রিয়া সম্পন্ন। এটা কিসের জন্য লাগবে, কোন একটা বিক্রিয়া শুধুমাত্র আমার ব্যালেন্স করা দরকার হবে, কারণ ওই বিক্রিয়া থেকে গাণিতিক হিসাব আমার তৈরি করতে হবে, আর গাণিতিক হিসাব তৈরি করার জন্য আমার অবশ্যই বিক্রিয়াটাকে আমার কি করতে হবে, ব্যালেন্স রাখতে হবে। তাহলে এখানে তোমার কি হবে, যে সরাসরি পদ্ধতি, এটা কোনো পদ্ধতি না, জাস্ট আমি নাম দিচ্ছি আয়ন ইলেকট্রন পদ্ধতি। এই পদ্ধতি কেন, যখন আমি বিক্রিয়া থেকে গাণিতিক হিসাব শুরু করব তখন ওই বিক্রিয়াটাকে আমার ব্যালেন্স করতে হবে,
যাতে আমি খুব কম সময়ের মধ্যে বিক্রিয়াটা ব্যালেন্স করতে পারি, তার জন্য এই টেকনিকটা দেখাচ্ছি। সরাসরি পদ্ধতিতে রেডক্স বিক্রিয়ার সমতা করব। আমি বেশ রেডক্স বিক্রিয়া এটা কি হবে সমতা সরাসরি পদ্ধতি। একটু বোঝার ট্রাই করো। এখানে আমি একটাই নিয়ম লিখব, জারণ পদার্থের জারণ সংখ্যার পার্থক্য দ্বারা জারণ সংখ্যার পার্থক্য দ্বারা বিজারককে এবং বিজারক পদার্থের জারণ সংখ্যার পার্থক্য দ্বারা জারককে গুণ করতে হবে। এখন এই লাইনটা আসলে মানেটা কি, এটা দ্বারা আসলে তুমি কি বুঝো সেটা আমি বুঝিয়ে দেবো। আমরা কোন একটা বিক্রিয়া নিব, এটার মিনিংসটা আসলে বলবো না, এই লাইনটা আসলে কি বোঝাচ্ছে, জারক পদার্থের জন্য একটা জারণ সংখ্যার একটা পার্থক্য বের হবে, সেটা দ্বারা আমরা বিজারককে গুণ করব। বিজারক পদার্থের একটা জারণ সংখ্যার একটা পার্থক্য বের হবে, সেটা দ্বারা আমরা জারককে গুণ করব। অর্থাৎ জারক পদার্থের জারণ সংখ্যার পার্থক্য দ্বারা বিজারককে, আর বিজারক পদার্থের জারণ সংখ্যার পার্থক্য দ্বারা আমরা জারককে আমরা গুণ করব। এটাই হচ্ছে নিয়ম। আমরা কোন একটা বিক্রিয়া লিখছি, ধরে নাও একটা বিক্রিয়া নিচ্ছি, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা আয়রন সালফেট, এটা হচ্ছে পটাশিয়াম কি পারম্যাঙ্গানেট, আর এটা হচ্ছে বোঝার ট্রাই করো। আমরা আসলে তুমি এটা লিখে নাও, আমাদের একটু জায়গা একটু বেশি দরকার হতে পারে, এই লেখাটা একটু লিখে নাও, আর একটু এটা উঠায় নাও, আমাদের একটু জায়গা একটু বেশি দরকার হতে পারে। তুমি একটু দেখো, জিনিসগুলো বারবার তোমাকে প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে ফেরাস সালফেট 1, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা হচ্ছে H2SO। তোমার কাছে মনে হতে পারে স্যার এইটা কিন্তু আরো বড়, আসলে না, তুমি যদি দুই একবার প্র্যাকটিস করো দেখবে যে খুব ইজি মনে হবে। তুমি আয়রন, এটা সালফেট তো তোমার 10 আয়ন, তোমার মাথার ভিতরে একবার সেট থাকতে হবে। সালফেটটা তোমার 10 আয়ন, এখানে কোন আয়ন আছে Fe2+, Fe2+ এ তুমি যদি ভুলে যাও তাহলে এখানে 10 আয়নটা একটু মনে রাখো ভাই, এটার জন্য 10 আয়নকে সালফেট, এখানে 10 আয়নটাকে K+। তোমার যদি ভুলে যাওয়ার কোনো কথা না, তাহলে এটা কি হবে বলতো, সালফেট যদি বাদ দেই তাহলে এটা কোন আয়ন Fe2+, Fe2+ এ চেঞ্জ কোনটা Fe3, এটা হচ্ছে চেঞ্জ হবে। তুমি দেখো এটা যদি ধনাত্মক হয় তাহলে এটা 10 আয়নের কার সাথে যুক্ত হবে, ঋণাত্মক, মানে সালফেটের সাথে। তো যুক্ত হওয়ার সময় সে কি করবে, যোজনী বিনিময় করবে, O3 দেবে এখানে, O2 দেবে এখানে, কমপ্লিট যৌগ লিখে ফেলতে হবে। যৌগ লেখার পর মৌল ব্যালেন্স করতে হবে। 10 আয়ন ব্যালেন্স করার দরকার নেই, 10 আয়ন অটো ব্যালেন্স হয়ে যাবে। তাহলে তোমার এটা হচ্ছে কি, একটু দেখো এই জিনিসটা হচ্ছে এটা কি, তোমার Fe থেকে Fe2SO4 থেকে হচ্ছে। তুমি দেখো এখানে তোমার 10 আয়ন আমাকে ব্যালেন্স করার কোনো দরকার নেই, তাই ব্যালেন্স করতে হবে কাকে, সালফেট বাদে আয়রন। এখানে আয়রন কয়টা আছে ভাই, একটা, এখানে আছে কয়টা, দুইটা, তাহলে এটাকে ব্যালেন্স করলে এটাকে কয় দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, 2 দ্বারা। তাহলে এখানে যে আয়রনটা আছে সেই আয়রনটার চার সংখ্যা কত ছিল, +2। এখানে যে আয়রনটা ছিল তার চার সংখ্যা কত ছিল বলতো, +2। একটা আয়রনের জন্য যদি চার সংখ্যা +2 হয় তাহলে দুটো আয়রনের জন্য চার সংখ্যা কত, +3। এখানে যে আয়রনটা ছিল তার চার সংখ্যা কত ছিল, +3। একটার জন্য যদি +3 হয় তাহলে দুটোর জন্য কত হবে, +6। কারণ Fe2+ থেকে Fe3+ তৈরি হচ্ছে।
তাহলে আমরা এটাকে আমরা কি বলি, জারক। এটাকে আমরা কি বলি, বিজারক। তাই বিজারকের ক্ষেত্রে এটা যে যৌগ তার চেঞ্জ ফর্ম, এটা 4 সংখ্যা +4 হয়, এটা 4 সংখ্যা +6 হয়। তাই 4 সংখ্যার পার্থক্য কত হয়? 4 সংখ্যার পার্থক্য হয় কত হয়? 6 থেকে 4 বিয়োগ করো, কত হয়? 2। তুমি একটু দেখো, আমি প্রথমটা তো একটু ধীরে ধীরে বুঝাচ্ছি। এটার ক্ষেত্রে একটু দেখো, একটু ভাবো, এটা কত? 10 কে প্লাস বাদ দাও, এখানে থাকে n। তুমি চেঞ্জ ফর্ম কোনটা লিখছো একটু দেখো, চেঞ্জ ফর্ম যেটা লিখবা সেটা নিয়ে কাজ। এটা কি mn2 প্লাস, এটা কি তোমার mn কি তোমার n1 প্লাস চেঞ্জ ফর্ম, a প্লাস বাদ mn উপরে চেঞ্জ ফর্ম mn2 প্লাস। তোমার একা না, তুমি এখানে চেঞ্জ ফর্মে যে আয়নটা থাকবে সেই আয়নের দর্শক, সেই আয়নের 4 সংখ্যা নিয়ে তোমার কাজ করতে হবে। এখানে চেঞ্জ ফর্মে আমি লিখছি Ap3+ এর 4 সংখ্যা নিয়ে কাজ করতে হবে, পার্থক্য নিয়ে কাজ। এখানে চেঞ্জ ফর্ম লিখছি Mn2+, এখানে অনেকগুলো আছে, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, অক্সিজেন, সবগুলো না। তাহলে কার 4 সংখ্যা নিয়ে কাজ করতে হবে? ম্যাঙ্গানিজ। তাহলে দেখো এটা ধনাত্মক যুক্ত হবে কার সাথে? ঋণাত্মক। তাহলে এটা হবে MnSO4 2 কাটা যায়, তাহলে এটা এরকম। এখন তুমি একটু দেখো, এটা আসলে চেঞ্জ ফর্মে আমি কয়টা ম্যাঙ্গানিজ লিখছি, এখানে আছে কয়টা? একটা, তখন এটা ব্যালেন্স। তুমি দেখো এটার 4 সংখ্যা কত? +2। আর এটার 4 সংখ্যা কত? দেখো কে এর 4 সংখ্যা কত? +1। একটা অক্সিজেনের 4 সংখ্যা কত বলো তো? -2। চারটা অক্সিজেনের 4 সংখ্যা কত? -। এর কত হবে? মাইনাস কত হবে? 8। তাহলে দেখো একটা যৌগে টোটাল 4 সংখ্যার যোগফল কত হয়? 0। এটার 4 সংখ্যা +1, এটার 4 সংখ্যা কত? অক্সিজেনের জন্য -2, চারটার জন্য কত? -8। তাই একটা যৌগের টোটাল 4 সংখ্যা যদি 0 হয় তাহলে কত যোগ করলে এখানে 0 আসবে? +7। তাহলে ম্যাঙ্গানিজের 4 সংখ্যা কত? +7। আমরা কিন্তু সব দেব না, যেটা চেঞ্জ ফর্মে যেটা প্রথমে লিখবো সেটার 4 সংখ্যা নেব। ম্যাঙ্গানিজ +7, এখানে ম্যাঙ্গানিজ 2, তাহলে তাদের পার্থক্য কত? এখন তোমার কি হচ্ছে, এই এখানে দেখো তো এটা 4 সংখ্যার পার্থক্য আমরা কত লিখছি? দেখো তো এখানে কত? 7। 7 আর 2 এর ডিফারেন্স কত? 5। এখন তুমি একটু দেখো, তোমাকে আমি বলছি এই জারকের 4 সংখ্যার পার্থক্য দ্বারা এই বিজারককে গুণ করতে হবে। প্রথমটা তো একটু টাইম নিচ্ছে, হ্যাঁ, পরেরগুলো এত টাইম লাগবে না। জারকের 4 সংখ্যার পার্থক্য দ্বারা এখানে আমি লিখে দিলাম 4 সংখ্যার পার্থক্য। এই 4 সংখ্যার পার্থক্য দ্বারা আমরা কাকে আমরা গুণ করব? এই তোমার বিজারককে। তাহলে এটাকে আমি গুণ করি, তাহলে এটাকে কত দ্বারা গুণ করতে হবে? 5 দ্বারা। তাহলে 5 দুগুণে কত হয়? 10। এটা 10 প্লাস হবে। এটা যখনই গুণ করবা তখন তার চেঞ্জ যে ফর্ম যেটা আছে সেটাকে গুণ করতে হবে। এটাকে যদি আমি 5 দ্বারা গুণ করি তার চেঞ্জ ফর্ম কোনটা? এটা। এটাকেও আমাদের কি করতে হবে? 5 দ্বারা আমাদের গুণ করে নিতে হবে। এখন দেখো বিজারকের 4 সংখ্যার পার্থক্য দ্বারা জারককে গুণ করো, তাহলে এটাকে আমরা কত দ্বারা গুণ করব? 2। এই 2 কে তাহলে এটাকে আমি যে 2 দ্বারা গুণ করি তার চেঞ্জ ফর্ম কোনটা? ম্যাঙ্গানিজ সালফাইড। এটাকেও আমরা কি 2 দ্বারা গুণ করব, 2 ম্যাঙ্গানিজ। এখন আমাদের নিয়ম কি? জারকে যে কয়টা অক্সিজেন থাকে, জারকে এখন আমরা অক্সিজেন ব্যালেন্স করতে হবে। জারকে যে কয়টা অক্সিজেন থাকে তার বিপরীত পাশে সেই কয় অণু পানি। কয়টা অক্সিজেন? 4 দুগুণে 8টা। 4 দুগুণে কত? 8। 8টা অক্সিজেন আছে, তাহলে এখানে কি 8 অণু পানি। অক্সিজেন ব্যালেন্স করতে গিয়ে তোমার হাইড্রোজেনও তোমাকে ব্যালেন্স করতে হবে। এটা কি তোমার কি করতে হবে? হাইড্রোজেন তোমাকে ব্যালেন্স করতে হবে। এটা নিয়ে আমার মূলত কাজ নাই। এখানে কি তোমার হাইড্রোজেন যদি ব্যালেন্স করতে চাই তাহলে এখানে কত হবে? 16। যেহেতু এটা H2SO4, তো আমি জানি যে এই বিক্রিয়াতে আমার H2SO4 আছে, তাহলে আমি জানি যে এখানে আমি যদি পানি যদি ব্যালেন্স করি, অক্সিজেন যদি ব্যালেন্স করি, 16টা H+ তৈরি হয়। ওই H+ দিয়ে অ্যাসিড তৈরি হয়, এটা অ্যাসিডের সাথে রিলেটেড। এখানে যদি 16টা যদি হাইড্রোজেন যদি থাকে তাহলে এখানেও কয়টা থাকবে? 16টা হাইড্রোজেন থাকবে। তাহলে এখানে কত? এখানে দেখো কোনো হাইড্রোজেন আছে কিনা, দেখবে যে এখানে কোনো হাইড্রোজেন কি তোমার নাই।
তাহলে এখানে যদি হাইড্রোজেন যদি না থাকে তাহলে এখানে কত দ্বারা গুণ করলে তোমার 16 হবে 8 দ্বারা। তাহলে বিটা ব্যালেন্স সব মিলবে নাকি পটাশিয়াম, কয়টা পটাশিয়াম আছে 2টা। তাই এই 2টা পটাশিয়াম কি করবে সালফেটের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম সালফেট তৈরি করবে। এই হচ্ছে বিটা ব্যালেন্স। তোমাকে প্রথমে তোমার কাছে একটু কমপ্লেক্স মনে হতে পারে, বাট দুই একটা রিঅ্যাকশন তুমি করবা অবশ্যই তোমার কাছে অনেক সহজ মনে হবে এবং অনেক বেশি ফাস্ট এই রিঅ্যাকশনটা। আগে দেখো কথাগুলো বুঝছো কিনা, তারপর আস্তে আস্তে পারবো, দুই একবার প্র্যাকটিস করো পারবা। আর আবার একটু পুরাটা রিপিট করবেন স্যার, শর্টলি ভাবে। কোনো শর্টলি নাই, বললে এখানে এর জিনিসটি শর্ট, তোমাকে বললে পুরোটাই বলতে হবে। একটু রিপিট করেন স্যার। এই ইভেলিতে কি কোনো অফার টফার দেয় আজকে? কালকে একটা ইভেলিতে জিনিস কিনবো কিন্তু আগেই শেষ। হ্যাঁ, অন্যদের দেখে একটু অবজারভেশনটা অন্যরা কি বলে তারপর আমি আসতেছি। এরপর ওরা কি বলে একটু, হ্যাঁ আর কোনো ডাউট কোড আছে কিনা বলো। স্যার আরেকটা বিক্রিয়া দিয়ে বোঝান। আমরা এরকম তো সব বিক্রিয়া কি একটা বিক্রিয়া হবে, যতগুলো শিখেছি ততগুলোই আবার রিপিট করব। এটা কি আরেকটা বিক্রিয়া দিয়ে বুঝাবো নাকি এই বিক্রিয়াটাই বুঝাইতে হবে? আরেকটা দিয়ে বোঝান স্যার। আরেকটা বিক্রিয়া দিয়ে বুঝান স্যার। এটা তো করলাম, আরেকটা একটু দিন। ওকে, এটা 27,000 এর মাল স্যামসাং। ওকে ঠিক আছে, আমরা সেকেন্ড একটা বিক্রিয়া নিয়ে কথা বলি। দেখো পৃথিবীতে কোনো কিছু কঠিন না, সবকিছুই সহজ। হ্যাঁ, তুমি সহজ দৃষ্টিতে তাকাও। এখানে দেখো সেকেন্ড রিঅ্যাকশন, এটা প্লাস সালফেট, এটা পটাশিয়াম ডাইক্রোমেট, আর এটা মনে করো H2SO+। এই বিক্রিয়া ব্যালেন্স। তুমি তো ভাই জানো এটা হচ্ছে জারক, এগুলো তোমার জানতে হবে। এটা কি তোমার বিজারক, এটা তুমি জানো দর্শকায়ন। এর করতে করতে দর্শকায়ন তোমার যাবে মুখস্থ হয়ে। হ্যাঁ, এটার জন্য সালফেট, এটার জন্য কি K+, এটা তুমি জানো। এটা অ্যাসিডের অ্যানায়ন এখানে চলে আসছে শেষ। তুমি দেখো এটা Fe2+, এটা চেঞ্জ ফর্ম কি Fe3+, সালফেটের সাথে যদি যুক্ত হয় তাহলে কি হবে? সালফেটের সাথে যদি যুক্ত হয় SO4 2-, তাহলে এটার সাথে যদি যুক্ত হয় তাহলে তোমার কি করবে? চেঞ্জ করবে। এটা Fe2 আর এটা SO4। আগে দেখতে হবে যেটা চেঞ্জ ফর্ম লিখছো সেটা ব্যালেন্স আছে কিনা। দর্শকায়ন এটা আছে 2টা, এটা আছে 1টা, এটা 2। এখানে কোন আয়রন লিখছো ভাই? Fe2+, তাহলে এটা 4 সংখ্যা +4। এখানে কোন আয়রন লিখছো? Fe2+ এর চেঞ্জ ফর্ম কোনটা? Fe3+, এখানে Fe3+, তাহলে এটা কত? +6। তো 4 আর 6 এর ডিফারেন্স কত ভাই? 3। এটার জন্য দেখো K2Cr2O7, এটা পটাশিয়াম বাদ দাও, ইমাজিন করো Cr2O7 2-। এটা চেঞ্জ ফর্মে আমরা কি লিখছো? Cr3+, এই Cr3। আয়ন দিয়ে ব্যালেন্স করা যাবে না, যৌগ লেখার পর ওটাকে। তাহলে আমরা কার 4 সংখ্যা নিয়ে কাজ করব? ক্রোমিয়ামের 4 সংখ্যা নিয়ে কাজ করব। এখানে অনেকগুলো থাকবে, অনেকগুলো না। এখানে যদি দুটো উপাদান থাকে ক্রোমিয়ামের সাথে যদি অক্সিজেন লিখতাম তাহলে ওই দুটার একত্র বা সমষ্টিগত 4 সংখ্যা নিয়ে কাজ করতাম। Cr3+ ভাই একা থাকে না, থাকে একাকে নিয়ে সালফেটকে, তাহলে এটা কি সালফেট, এটা 2-। যুক্ত হওয়ার সময় যোজনীর কি ঘটবে? বিনিময় এই 2 এখানে যাবে, এই 3 কোথায় যাবে?
এখন যৌগ লেখার পর তোমার দেখতে হবে আমি যখন আয়ন ইলেকট্রন পদ্ধতি লিখছি তখন আয়ন লেখার পর ব্যালেন্স করছি, বাট এই পদ্ধতিতে কি হবে যৌগ লেখার পর তুমি ব্যালেন্স করবে। দেখো তুমি চেঞ্জ ফর্মে ক্রোমিয়াম লিখছো, দুইটা এখানে আছে কয়টা, এটা কোন ক্রোমিয়াম লিখছো 3 প্লাস, তাহলে একটার জন্য +3 হলে দুটোর জন্য কত হবে +6, এটা লিখে দেব। তাহলে আমার এখানে কার জন্য 4 সংখ্যা বের করতে হবে, ঠিক ক্রোমিয়ামের জন্য, যেটার জন্য আমি এই লিখেছি। তাহলে দুটো ওটা বাদ দিয়ে লিখবা, আশেপাশে যেগুলো আছে সেগুলো লিখবা। পটাশিয়ামের জন্য একটার জন্য প্লাস হবে, দুটোর জন্য কত +2, একটা অক্সিজেনের জন্য -2, দুটোর জন্য কত, 7টার জন্য কত হবে মাইনাস কত হবে 14, একটার জন্য কত হবে -2, 7টার জন্য কত হবে -14, +2 আর -14 এটার সাথে কত যোগ করলে তোমার কত আসবে বলো তো, 0 আসবে। একটা যোগের টোটাল 4 সংখ্যা কত হয় 0, তাহলে কত যোগ করলে তোমার আসবে +2। তাহলে এখানে টোটাল করবেন কত +12, এখানে কত 6, 12 আর 6 ডিফারেন্স কত হয় 6, 2 আর 6 কাটাকাটি যায়, এখানে ডিফারেন্স কত 6, 2 আর 6 কাটাকাটি যায়, তাহলে এটা কত হয় অনুপাত, পূর্ণ অনুপাতে নিতে হবে 1 আর কত 3, যেটা কাটাকাটি যদি যায়, আগেরটা কিন্তু কাটাকাটি যেত না, যেটা কাটাকাটি যায় কাটাকাটি করে নেব 1, তাই এটাকে 3 দ্বারা গুণ করতে হবে, তাই এটাকে 3 দ্বারা গুণ করলে 6 প্লাস সালফেট হয়ে যাবে। এটা যদি 6 হয়, এটাকে 3 দ্বারা মাল্টিপ্লাই যদি করি তাহলে এটাকেও 3 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, 3 ইসপন কি তোমার স্টেপের কোনো কাজ নাই, এই স্টেপে তুমি এই স্টেপ লাগবে না, তুমি এখান থেকে মুখস্থ করে একবারে করে দিতে পারবে। হ্যাঁ, একটা জায়গায় রাখ করে তুমি দেখো এটাকে 1 দ্বারা মাল্টিপ্লাই করলে K2 Cr2 কি হবে O7 1 দ্বারা, এটা কি জারক, জারকের কাজ হচ্ছে কি যে কয়টা অক্সিজেন থাকে তার বিপরীত পাশে সেই কয় অণু পানি, তার মানে কি 7 অণু পানি। পানি লিখতে গিয়ে কয়টা H+ লিখছি 14H+, তাহলে এখানে H2SO4 কে আনতে হবে, H+ টা H2SO4 এর মধ্যে কনভার্ট হয়, এখানে কোনো H+ ব্যবহার করি না, তাহলে মানে এটা কত হবে 7, সব মিলবে, মিলবে না কে, এখানে তো ক্রোমিয়াম সালফেট তো আছে, এটা কি Cr2SO4 কি তোমার, যেহেতু এটাকে 1 দ্বারা মাল্টিপ্লাই করলে এটাও 1 দ্বারা মাল্টিপ্লাই, সব মিলবে, মিলবে না কে পটাশিয়াম, পটাশিয়াম কয়টা আছে 2টা, এদিক থেকে দেখাও 2টা, তাহলে এই পটাশিয়াম আয়নটা সালফেটের সাথে যুক্ত হয়ে তোমার এখানে তৈরি করবে কি পটাশিয়াম, দেখো বিক্রিয়া ব্যালেন্স। স্যার 1 আর 3 কিভাবে হলো এটা আরেকবার 2 আর 6 কাটাকাটি যায়, 2 আর 6 কাটাকাটি গেলে 1 আর 3 হয়, বুঝো কাটাকাটি যায় এখানে, জি স্যার ওটা বুঝছি, ওটাই বুঝতে। তাহলে 1 আর 3 হয়। হ্যাঁ বলো, আর আর কারো কোনো সমস্যা আছে কিনা, দেখো 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 আর কারো কোনো সমস্যা আছে কিনা, এগুলো এই লাইন থেকে এই লাইন করার দরকার নেই, এই লাইন থেকে তুমি বিক্রিয়া ব্যালেন্স করে দিতে পারবে যদি মাথায় কিছু থাকে, কথা বুঝছো, এইখানে ছোটখাটো করে বিক্রিয়া ব্যালেন্স করে দিতে পারবে। আর এগুলো করতে করতে বিক্রিয়া যাবে মুখস্থ হয়ে, এগুলো করতে করতে বিক্রিয়া যাবে। আরফিন শুভ কে, আরিফিন শুভ, এখন আমরা আরিফিন শুভ হয়েছে কি, এখানে দেখো আমরা যদি পরের লাইন দিয়ে যাই, এটা কি 3, এখানে আমাদের আসছে কি পটাশিয়াম কি, এটা মনে করো পারম্যাঙ্গানেট, এখানে আছে অক্সালিক অ্যাসিড, আর এটা আছে মনে করো H2SO4, এটাকে আমরা ব্যালেন্স করতে চাই। এটাকে আমরা যদি ব্যালেন্স করতে চাই তাহলে আমরা কিভাবে করব ব্যালেন্সটা, দেখো এই রিঅ্যাকশনটাকে ক্ষেত্রে তাহলে এটা কি আমরা জানি জারক, আর এটা জানি কি বিজারক, H2SO4 জারক হতো যদি শক্তিশালী ব্যবহার করতো, এটা যেহেতু মানে লৌহ অ্যাসিড এই কারণে এটা মাধ্যম হিসেবে কাজ করে। তাহলে তুমি কি লেখো একটু বোঝার ট্রাই করো, এখানে দর্শক আয়নকে K+, এখানে দর্শক আয়নটাকে H+, আর এখানে কি আছে সালফেট অ্যাসিডের নাম কি হচ্ছে এটা, তাহলে MnO4 এটা যদি K+ বাদ হয়ে যায় MnO4 এর চেঞ্জ ফর্ম কি Mn2+, দর্শক আয়নের সাথে যদি যোগ হয় তাহলে Mn,
এটা চেঞ্জ করব কি Mn2 প্লাস 10 আয়নের সাথে যদি যোগ হয় সাল Mn2, তাহলে এখানে কি ম্যাঙ্গানিজ যার সংখ্যা কত +2। আগে দেখতে হবে ব্যালেন্স আছে ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ, তাহলে এখানে কার জারণ সংখ্যাটা নেব ম্যাঙ্গানিজ, তাহলে এটা জারণ সংখ্যা কত +1, 4 টু অক্সিজেনের জন্য -8, এটা যার সংখ্যা কত +7, 7 আর 2 এর ডিফারেন্স কত এই তোমার। তাহলে এটার ক্ষেত্রে আসবো C2O4 এর চেঞ্জ কোনটা হয় কার্বন ডাই অক্সাইড। দেখো যে অক্সাইডে চেঞ্জ কোন কার্বন, এখানে কিন্তু একটা যৌগ, এখানে কোনো কিন্তু আয়ন না, এটা কারোর সাথে যুক্ত হবে না। এখন দেখবা এটা যেটা লিখছো সেখানে পরমাণু সংখ্যা ঠিক আছে কিনা, এখানে কার্বন আছে কয়টা, দুইটা, এখানে কার্বন আছে কয়টা, একটা, এখানে তবে এখানে কিন্তু অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে। এখন এখানে এটা একটা যৌগ, এখানে আমরা চেঞ্জ ফর্মে লিখছি কার্বন আর অক্সিজেন, তাহলে এখানে আমরা জারণ সংখ্যাটা কনসিডার করব কি কার্বন এবং অক্সিজেনের জারণ সংখ্যাটাকে আমরা কি করব এখানে কনসিডার করব। এটা দেখো এটা বুঝে ট্রাই করো, এটা একটা নিরপেক্ষ অণু, তার চার সংখ্যা কত 0। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে তোমার, এখানে কি তোমার কার্বন আর অক্সিজেন কিন্তু আমি কনসিডার করব, তাহলে এই কার্বন আর অক্সিজেন মিলে এতটুকু অংশ, তাই একটা হাইড্রোজেনের জন্য +1, দুটো হাইড্রোজেনের জন্য +2, এটা যদি +2 হয় এই টোটালটা কি হবে -2। এটাকে কেন আমরা আলাদা আলাদা ভাবে নিলাম না, কারণ তার চেঞ্জ ফর্ম আছে কার্বন আর অক্সিজেন, তাহলে এখানে যে জারণ সংখ্যাটা দেব সেটা কার্বন আর অক্সিজেনের সমষ্টিগত হবে। এখানে কার্বন আর অক্সিজেন ব্যতীত আছে কি হাইড্রোজেন, দুটো হাইড্রোজেনের জন্য +2 হলে এটা টোটাল চার্জের সংখ্যার যোগফল যদি 0 হতে হয় তাহলে এটার জন্য কত হবে, তাহলে এখানে আছে কত -2, আর এখানে কার্বন ডাই অক্সাইড কি এটা নিরপেক্ষ, এটার চার্জ সংখ্যা কত বলো তো তোমার কি 0, -2 আর 0 যোগফল কত, ডিফারেন্স কত হবে তোমার 2, তাহলে এটা হবে 2। কারো কোনো ডাউট আছে কিনা এই পর্যন্ত, ডাউট আছে কিনা, কারো কোনো ডাউট আছে কিনা? নো স্যার। নো স্যার। নো স্যার। এই 2 দ্বারা এটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে 2 K/4, তুমি যখন এটাকে গুণ করবা তখন এটার যে চেঞ্জ ফর্ম যেটা আছে, এটা চেঞ্জ ফর্ম কোনটা ম্যাঙ্গানিজ সালফেট, এটাকেও তুমি 2 দ্বারা মাল্টিপ্লাই করবে। এটা কিন্তু কাটাকাটি যায় না, এই কারণে এখানে আমরা কাটাকাটি করি নাই। এখানে দেখো এই 5 দ্বারা এটাকে মাল্টিপ্লাই করবা, তাই এটাকে যদি তুমি 5 দ্বারা মাল্টিপ্লাই করো তাহলে তার চেঞ্জ ফর্ম কোনটা, এটাকে 5 দ্বারা মাল্টিপ্লাই করো, তখন 5 2 এর সাথে গুণ হলে 3 কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে। এখন দেখো এখানে কিন্তু অক্সিজেন এখানেও আছে এখানেও আছে, বাট এই অক্সিজেন কিন্তু আমরা ব্যালেন্স করে দিয়েছি, বাট এই অক্সিজেন কিন্তু ব্যালেন্স করা হয় না, এই অক্সিজেন দেখবে CO2, তার মানে আমরা কি জারকের অক্সিজেন কখনো ব্যালেন্স হয় না, এটা পরে ব্যালেন্স করতে হয়। তাই এখানে অক্সিজেন আছে কয়টা হয়, 4 দুগুণে কত 8টা, তাহলে এখানে কোন অনু পানি যোগ করতে হবে 8 অনু, পানি যোগ করতে গেলে H ঝামেলা করে, তাহলে এখানে কি H2 উপর আনতে হবে, H কে ব্যালেন্স করতে হবে। এখানে কয়টা আছে 16টা, এদিকে আগে দেখতে হবে কোনো ব্যবহার করছে কিনা, এখানে ব্যবহার করি নাই, এখানে 10টা ব্যবহার করছি, 16টার মধ্যে 10টা ব্যবহার হয়ে গেছে, আর আছে কয়টা 6টা, তাহলে এটাকে 3 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে তোমার কি এই বিক্রিয়ায় সব ব্যালেন্স হবে, পটাশিয়াম ব্যালেন্স হবে, ওকে আলাদা ভাবে করতে হবে দুটো পটাশিয়াম, এই পটাশিয়ামটা সালফেটের সাথে যুক্ত হয়ে তোমার পটাশিয়াম সালফেট, এই হচ্ছে রিঅ্যাকশন ব্যালেন্স। দেখো কারো কোনো ডাউট আছে কিনা, কারো কোনো ডাউট আছে কিনা বলো। না স্যার। হ্যাঁ ডাউট আছে, ফেসবুক পার্টি ওদেরকে আবার আলাদা ভাবে বলতে হয় পটাশিয়াম আয়নের মতো, যে তোমরা বুঝছো কিনা, তোমাদের কোনো ডাউট আছে? এটা কি কঠিন, ব্যালেন্স কঠিন? কঠিন না, তুমি যদি বাসায় বারবার করো কঠিন না, এই লাইন লাগে না, এই লাইন থেকে তুমি বিক্রিয়া ব্যালেন্স করে দিতে পারো। হ্যাঁ এটা ব্যালেন্স করছো, একটু পেন্সিল নিয়ে তারপর একটু ই করে কাজ করতে। তুমি দেখো 4 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি যাই, এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট
এটা পটাশিয়াম আয়োডাইড আর মনে করো HCl। এটার জন্য K+ লিখছি, এটার জন্য K+ লিখে দিচ্ছি, আর এটার জন্য কি অ্যাসিডের NH, তার মানে এটা Cl। তাহলে এটা আমরা যদি চেঞ্জ ফর্ম লিখি, এটা জারক ভাই কিন্তু নিচে লিখো, আর এটাকে আমরা লিখলাম কি বিজারক। তাহলে এটার জন্য কি হবে, চেঞ্জ ফর্ম কি হবে, Cr3+। তুমি দেখো এটা আছে কি Cl-, ধনাত্মক ঋণাত্মককে ধরে, এই ধনাত্মকটা যদি ঋণাত্মকের সাথে Cl- এর সাথে যদি যোগ হয় তাহলে কি হবে, যোজনীর বিনিময় হবে। এটা 4 সংখ্যা কত, +3। এই যোজনী যদি এখানে যদি যুক্ত হয়ে যায় তাহলে এটা কি হবে, Cr-Cl। তুমি দেখবা যৌগ লেখার পর আমাদের দেখতে হবে চেঞ্জ ফর্মে যে মৌলটা লিখছি সেটা ঠিক আছে। এখানে ক্রোমিয়াম 2টা, বাট এখানে ক্রোমিয়াম কয়টা, 1টা, এই কারণে এখানে 2টা না। এখন আমাদের কি 4 সংখ্যা, এখানে কোন ক্রোমিয়াম লিখছি, +3। একটার জন্য যদি +3 হয় তাহলে দুটোর জন্য কত হবে, এখানে +6। একটা ক্রোমিয়ামের জন্য +3, দুটোর জন্য কত, +6। তাহলে এখান থেকে আমরা পটাশিয়াম অক্সিজেন ক্রোমিয়ামের মধ্যে কোনটা নেব, ক্রোমিয়ামটা নেব, কারণ চেঞ্জ ফর্মে আমরা কোন আয়নটা লিখছি, ক্রোমিয়াম আয়ন। তাহলে এটার জন্য কত, বাম পাশ ডান পাশে আগে লিখব +2, অক্সিজেন -2, 7টার জন্য মাইনাস কত, 14, আর এটার জন্য যোগ করলে কত হবে, 0, +12, +12 আর +6 এর ডিফারেন্স কত, 6। তার মানে এখানে আমরা কত লিখব, 60। তুমি দেখো বিজারকের ক্ষেত্রে এটা কি হবে, K+ বাদ দাও, I-, থাকলে এখানে আমাদের কি লিখতে হয়, এটা নিরপেক্ষ, এটা কারোর সাথে যোগ হয় না। এখন চেঞ্জ ফর্মে আমি লিখছি I2, দুইটা আয়োডিন লিখছি, বাট এখানে আয়োডিন আছে কয়টা, একটা, এই কারণে এটাকে কি করতে হবে, 2টা মানে। মৌল সংখ্যা শেষ, এখন 4 সংখ্যা দেখবো। নিরপেক্ষ অণু 4 সংখ্যা হলে 0, এখানে কার আমি জারণ সংখ্যাটা নেব, এখানে চেঞ্জে লিখছি কি আয়োডিন, তাহলে এখানে কি হবে, আয়োডিনের জারণ সংখ্যাটা এখানে কনসিডার করব। তাহলে এটা কি তোমার একটার জন্য কত, পটাশিয়াম +1, এটা +1 -1, এটার জন্য যদি +2 হয় আর এটার জন্য কত হবে, -2, একটার জন্য -1 হলে দুটোর জন্য কত, -2। তাহলে কার জন্য আমি কাজ করব, I-, তো দুটোর জন্য আমি এখানে কি, এটা যদি -2 আর এটা কত, 0, তার ডিফারেন্স কত হবে, 2। তাহলে 2 আর 6 কাটাকাটি যায়, এটা কত হবে, 3, আর এখানে চলে আসবে কত, 1। তাহলে 1 দ্বারা গুণ করব কাকে, এই জারককে, তাহলে এটা পটাশিয়াম, এইটা হবে। এটা চেঞ্জ ফর্মে গিয়ে হবে কোনটা, Cr-Cl, এই Cr-Cl। এখানে কি আছে, পটাশিয়াম আয়োডাইড, এটাকে আমরা কত দ্বারা মাল্টিপ্লাই করব, 3 দ্বারা। 3 দ্বারা মাল্টিপ্লাই করলে এটা 6Ai হয়ে যাচ্ছে। এটা যদি 3 দ্বারা মাল্টিপ্লাই করি তখন আয়োডিনটাকেও আমাদের 3 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তুমি দেখো এটা হচ্ছে জারক, জারকে কয়টা অক্সিজেন আছে, 7টা। তাহলে এখানে কি, তার বিপরীত পাশে 7 অণু পানি, পানি আমরা যখনই যোগ করব তখনই আমাদের কি করতে হবে, হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে। হাইড্রোজেনটা ব্যালেন্স করব কিসের, যে HCl। এর কত, 7 গুণে কত, 14, 14H+ আছে, বাট তুমি এখানে দেখো এখানে কোনো আমরা H ব্যবহার করি, তাহলে একটা সংখ্যাতে H আছে, কত দ্বারা গুণ করলে হবে, এটা 14H। তুমি একটু দেখো এখানে আমরা সব মিলছে, মিলে রেখে পটাশিয়াম, পটাশিয়াম আছে কয়টা, এখানে 2টা, এখানে আছে কয়টা, 6টা, 6 আর 2 কত হয়, 8। এখানে 8টা পটাশিয়াম আয়ন এখানেও থাকবে, পটাশিয়াম আয়ন তো একা থাকে না, সে দর্শক আয়ন কোনটা আছে, ঋণাত্মক Cl, Cl কে নিয়ে থাকবে, তাই এটা কি হবে, এই হবে কি তোমার টোটাল কি বিক্রিয়া ব্যালেন্স। দেখো বুঝতে পারছো কি, জি স্যার, বুঝেছি। জি স্যার, বুঝেছি। ওকে, এখন তোমার কাজ হচ্ছে কি, বাসায় বসে আমাদের নেক্সট লেকচারে যদি তুমি বুঝতে চাও আমরা এই বিক্রিয়াগুলোর আলোকে 3 এবং 4 মার্কের কোশ্চেন গুলো কিভাবে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে আমরা দেখাবো। এটার আগে তোমার এই বিক্রিয়াগুলো তোমার ব্যালেন্স করতে জানতে হবে। আমি তখন বিক্রিয়া ব্যালেন্স লিখে দেবো, বাট তুমি যদি তখন বিক্রিয়া ব্যালেন্স করতে না পারো তখন কিন্তু আমাদের এই ক্যালকুলেশন গুলো করতে পারবো। 3 মার্কের জন্য আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ব্যালেন্স আসবে, 4 মার্কের জন্য একটা বিক্রিয়ার সাহায্যে আমাদের ম্যাথ করতে হবে, ওই বিক্রিয়াটা আমাদের অবশ্যই ব্যালেন্স জানতে হবে, আর ওই ব্যালেন্স বিক্রিয়াটা করার জন্য আমাদের 1 মিনিটের বেশি টাইম নেওয়া যাবে।
তুমি এগুলো প্র্যাকটিস করো, প্রথমে দুইবার এরকম করে করে তারপর এক লাইনে এটাকে ব্যালেন্স করার ট্রাই করো। তাহলে আজকে লেকচার এই পর্যন্তই। আমি পারি আরো কয়েকটা রিঅ্যাকশন ব্যালেন্স করতে, বাট তোমার এটা হোমওয়ার্ক, তুমি বাসায় বসে বসে এটা প্র্যাকটিস করো। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছো কিনা? জি স্যার। জি স্যার। তাহলে এই বিক্রিয়াগুলো অবশ্যই তুমি ব্যালেন্স করবে, তাহলে আমার নেক্সট লেকচারগুলো আমরা কি করতে পারবো না বলতো, পড়াতে পারবো। তো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। বাই বাই। বাই বাই। বাই স্যার। আসসালামু আলাইকুম।